নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দারুণ কাটুক আপনাদের আগামী দিনগুলো। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে গোয়েন্দা ইন্দ্রজিৎ সিরিজের একটি দুর্দান্ত রহস্য গল্প, ডায়েরির গুপ্ত রহস্য। গল্প পাঠে দিগন্ত, ইন্দ্রর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অরণ্যের ভূমিকায় ঋতম, সন্দীপন ও বিক্রম দেবের ভূমিকায় মৃন্ময়, দেবাঞ্জয়ের ভূমিকায় জয় ভট্টাচার্য, শান্তি কুকরির ভূমিকায় সুদীপ্ত, দীপ্তর ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, পারমিতার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, দেবরাজের ভূমিকায় বাক্য বাগিশ, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিপ্টলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে ডায়েরির গুপ্ত রহস্য। বেশ কিছুদিন হলো অরণ্য অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল ইন্দ্রর সঙ্গে আর দেখাই হয় না। হঠাৎই ইন্দ্রকে সারপ্রাইজ দিতে এসে ও নিজেই অবাক হয়ে গেল। মেনকা মাসির সঙ্গে কথা সেরে ইন্দ্রর ঘরে ঢুকতেই দেখল ইন্দ্র একটা বহু পুরনো পিতলের বাক্স নিয়ে নাড়াচাড়া করছে। অরণ্য বাক্সের অবস্থা দেখে হেসে বলল, এই, তুই কি আজকাল চোর বাজার টাজারে ঘুরে বেড়াচ্ছিস নাকি? না রে ভাই, আমি এটা গাঁটের পয়সা খরচা করে কিনিনি, এটা আমাকে সন্দীপন দিয়ে গেছে। সন্দীপনটাকে? তোর কোনো বন্ধু? আমি তো চিনি না। ও, তুই বুঝি আমার সব বন্ধুকে চিনিস? আরে দের বাবা, আমি কি সে কথা বলেছি নাকি? আমি এমনি। না রে, সন্দীপন আমার বন্ধু নয়। তোর কালো মুক্ত সেট রহস্যের সঞ্জয় সেনকে মনে আছে? ওই তিথির বাবা তো, যার মেয়েকে নিজের জামাই একটা মুক্তোর মালার জন্য খুন করেছিল। একদম ঠিক ধরেছিস, উনি সন্দীপনকে আমার কাছে পাঠিয়েছেন। কিসের জন্য? এই পেতলের বাক্স রহস্য ভেদ করার জন্য? তাহলে এবার বাক্স রহস্য ভেদ করবেন স্বনামধন্য গোয়েন্দা ইন্দ্রজিৎ। দূর দূর, চাটছিস তো? ভালো করে চাট। এই বাক্সটা তো পাওয়া গেছে, কিন্তু এর চাবি কোথায় সে কথা স্বয়ং ব্রহ্মা জানেন। মানেটা কি? বাক্স আছে, চাবি নেই? একদম। বাক্সের সঙ্গে আছে একটা লাল ডায়েরি। সেই লাল ডায়েরির অভ্যন্তরে হুতমগড়ের তৎকালীন জমিদার বিক্রম দেব বাক্সটা পাওয়ার ইতিহাস লিখে গেছেন। ভাই, শুনে তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ডায়েরিটা পড়লে আরও ইন্টারেস্ট পাবি। ইন্দ্র হেসে ডায়েরিটা অরণ্যর দিকে বাড়িয়ে দিল। লাল ভেলভেটের ডায়েরি, তাতে আবার গোলাপি সিল্কের দড়ি বাঁধা। সিল্কের দড়ি জায়গায় জায়গায় পিঁজে গেছে। অরণ্য খুব ধীরে সুস্থে গিঁটটা খুলে ডায়েরিটা পড়তে শুরু করলো। আমি জমিদার বিক্রম দেব সজ্ঞানে একথা লিখছি। আজ আমাদের নেয়ামতপুরের জমির নিচ থেকে পুরনো দিনের পেটিকার মতো দেখতে একটা পেতলের বাক্স উদ্ধার হয়। আমাদের জমির ভাগ চাষি হোসেন অত্যন্ত বিশ্বাসী ও কর্মক্ষম। ওই প্রথম এই পেতলের পেটিকাটিকে দেখে। হোসেন জিনিসটা দেখতে পেয়েই চুপচাপ কাছাড়িতে নিয়ে আসে। হোসেন বলে ও নাকি তখন মন দিয়ে মাটি কোপাচ্ছিল। বর্ষাকাল আসছে, ধানের চারা রুইতে হবে তো। জমিতে লাঙল দিচ্ছিল, হঠাৎ একটা ঠং করে আওয়াজ, যেন কোনো ধাতব বস্তু জমিতে পোঁতা রয়েছে। হোসেন চমকে ওঠে, মাটির নিচে আবার কি রে বাবা। তারপর আস্তে আস্তে কিছুক্ষণ ধরে কোপাতেই ছোট্ট পেটিকার সাইজের বাক্সটা ওর নজরে পড়ে। হোসেন আমাদের সর্দার মজুর, ও বাকি মজুরদের ডেকে বলে ওর শরীরটা আজ ঠিক জুতের লাগছে না, তাই ও বাড়ি যাচ্ছে, একটু বিশ্রাম নিয়ে আবার কাজে আসবে বলে পুরনো পেটিকাটি বগল দাবা করে এনে আমাদের নায়েব রাজবংশীকে সব কথা খুলে বলে। নায়েব রাজবংশী ও হোসেনের মুখে সব কথা শুনে আমি নিজে নেয়ামতপুরের ওই জমিতে যাই। আমার নির্দেশে চাষিরা পুরো জমি খুঁড়ে ফেললেও ওই বাক্সের চাবির কোনো হদিশ পাওয়া যায় না। আমি বিফল মনোরথ হয়ে জমিদার বাড়িতে ফিরে আসি। আমার আর কাজকর্মে মন বসে না।
বাক্সটা আমায় চুম্বকের মতো টানতে থাকে। কি আছে ওই বাক্সের ভিতর, এই চিন্তা আমায় ক্রমশ পাগল করে তোলে। আমার কৌতূহল এতটাই বেড়ে যায় যে আমি কলকাতা থেকে নামি দামি পিতলের আসবাব বিক্রেতাদের ডেকে পাঠাই, যদি তারা বাক্সটা খোলার বিষয়ে কোনো আলোকপাত করতে পারে। কিন্তু আমার আশা দুরাশায় পরিণত হতে বেশি সময় লাগেনি। ওরা ভালো করে বাক্সটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে এবং জানায় এর ভেতরে কি আছে সেটা জানতে হলে পেতলের বাক্সটিকে ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আমি রাজি হইনি। আমার মনে হয়েছিল আমি না পারি, আমার ছেলে দেবাঞ্জন নিশ্চয়ই এই বাক্স রহস্যের সমাধান করতে পারবে। দেবাঞ্জন এখন ছোট, ও বড় হলে ওকে এই বাক্সটার কথা বলবো। এই বাক্সটার উত্তর পূর্ব কোণের সিন্ধুকের মধ্যে রইল। আমি বলে যাচ্ছি, বংশের যে পুরুষ বাক্স রহস্যের সমাধান করতে পারবে, বাক্সে রাখা সমস্ত সম্পদ তারই হবে। এখানেই লেখা শেষ। অরণ্য তবু কৌতূহলে ডায়েরিটা উল্টে চলল। পাতার পর পাতা ফাঁকা। অরণ্যকে পাগলের মতো ডায়েরি হাত রাতে দেখে ইন্দ্র হেসে বলল, আমিও চেষ্টা করেছিলাম রে, কিন্তু ডায়েরিতে আর কিচ্ছু লেখা নেই। তার মানে এটাই দাঁড়ায় যে বাক্সের চাবি আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই চাবি খুঁজতেই ডাক পড়েছে তোর। সাবাস সাবাস, এই তো ছেলের মাথায় বুদ্ধি খুলেছে। যে চাবি বিক্রমদেব এত খুঁজেও পাননি, সেই চাবি তুই খুঁজে পাবি কি করে? আরে আমি একা খুঁজবো নাকি, আমরা একসঙ্গে খুঁজবো তো। তোর ওপর আমার পরিপূর্ণ ভরসা আছে। তাহলে আর এ জন্মে চাবি খুঁজে পাওয়া যাবে না। সন্দীপন আমায় বলেছে চাবি না পাওয়া গেলে ও বাক্সটা ভেঙে ফেলবে, কিন্তু তার আগে একবার শেষ চেষ্টা করাটা তো ভীষণ জরুরি। এই সন্দীপন কি বিক্রমদেবের কেউ হয়? এই তো একদম ঠিক ধরেছিস। আমার সঙ্গে থেকে থেকে তোর বুদ্ধির গোড়ায় কিন্তু ভালোই শান পড়েছে। সন্দীপন বিক্রমদেবের নাতি হয় রে। তাহলে ওর বাবার নাম দেবাঞ্জন, যার কথা এই ডায়েরিতে উল্লেখ আছে। একদম ঠিক ধরেছিস ভাই, কিন্তু দুঃখের বিষয় হলো দেবাঞ্জন এই ডায়েরি বা বাক্সের কথা কিছুই জানেন না। ওনার যখন 8 বছর বয়স, তখন বিক্রমদেব হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান। উনি ছেলেকে বাক্সটার কথা বলেই যেতে পারেননি। তাহলে বাক্সটা সন্দীপন পেল কোথায়? ওরা 4 বন্ধু মিলে গরমের ছুটিতে ওদের গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে একদিন সিন্দুকটাকে দেখে সন্দীপনের ইচ্ছে হয় একবার সিন্দুক খুলে দেখবে ওর ভেতরে কি আছে। যেমন ভাবনা তেমন কাজ। জমিদার বাড়ির পুরনো মোটা চাবির গোছা লাগিয়ে ওরা দেখতে থাকে। একটা চাবি সিন্দুকে লেগে যায়। তারপর আর কি, সিন্দুক থেকে বাক্স আর ডায়েরি আবিষ্কৃত হয়। আর তারপরেই বাক্স রহস্যের সমাধানে এই হতভাগার তলব পড়ে। বুঝলি অরণ্য, তুই এসে পড়েছিস, ভালোই হয়েছে। আজ আমি একটা পেতলওয়ালাকে ডেকেছি। সবার আগে বাক্সটা একটু পালিশ করানো দরকার। এটা কিন্তু জব্বর বলেছিস। বাক্সটার যা অবস্থা, তা তোর এই পেতলওয়ালা আসবে কখন? এখনই এসে পড়বে, 6টায় টাইম দিয়েছে। ডবল টাকা দেবো বলায় বলেছে যন্ত্রপাতি নিয়ে 2 ঘন্টার মধ্যে এসে বাক্সটাকে একেবারে নতুনের মতো করে দেবে। ঠিক এমন সময় সুরেলা শব্দে ইন্দ্রের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। অরণ্য দরজা খুলতে দৌড়ালো। অরণ্যকে দেখে পেতলওয়ালা একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, আগে এবাড়ির বাবু সকালবেলা আমার দোকানে গিয়ে এই ফ্ল্যাটের ঠিকানাটা দিয়ে এসছিলেন। সন্ধেবেলা আমায় ফ্ল্যাটে আসতে বলেছিলেন। হ্যাঁ, এসো এসো এসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। জলদি জলদি বাক্সটাকে নতুনের মতন করে দাও দেখি। পুরনো বাক্সটা হাতে নিয়ে পালিশওয়ালা কাজ করতে বসল। ইন্দ্র ও অরণ্য সোফায় বসে ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলো। ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে। পালিশওয়ালা চেঁচালো, বাবু একবার এদিকে শুনুন। ওর গলায় উত্তেজনা। ইন্দ্র অরণ্য দুজনেই দৌড়ে গেল। বাবু এই বাক্সের নিচে কি সব লেখা আছে দেখেন। কী সব নয় গো, এই উর্দু ভাষা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। এতে আমার দাদুর নাম লেখা আছে, তাই জন্যই তো ডবল দাম দিয়ে বাক্সটা পালিশ করালাম। ইন্দ্র পরিস্থিতি সামাল দিল। তারপর বলল, তোমার কত হয়েছে গো? আগে 500 টাকা। ইন্দ্র অরণ্য দুজনেই বুঝল, সুযোগ বুঝে পালিশওয়ালার দাও মারল। কিন্তু কি আর করা, টাকা মিটিয়ে দিয়ে ওরা সোফায় এসে বসল। অরণ্য হাতে বাক্সটা তুলে নিয়ে
জিজ্ঞাসু দৃষ্টিতে ওই হিজিবিজি লিপির দিকে চেয়ে বলল, এবার কি আর, ইন্ডিয়ান মিউজিয়ামের কিউরেটরের সঙ্গে আরেকবার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে আর কি। কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামের কিউরেটর রাজীব দা এখন কিছুদিনের জন্য ছুটিতে আছেন, আর ভাইস কিউরেটর অধীররঞ্জন দা এখন মিউজিয়ামের মূল কিউরেটরের দায়িত্ব পালন করছেন। ওনার জ্ঞান নিয়ে এমনিতে কোনো সন্দেহ নেই, রাজীব দা নিজে আমাকে বলেছে ও যেটা বুঝতে পারে না সেটাও অধীররঞ্জন দাকে দেখিয়ে দেয়। কিন্তু এই বয়স্ক ভদ্রলোকটি বেশ রাগী, মুডিও। এতদিন ওরই প্রধান কিউরেটর হওয়ার কথা ছিল, কিন্তু পড়াশোনা করবেন বলে দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। ওর ইচ্ছে না হলে ওনাকে কোনো কিছুতে রাজি করানোটা বেশ মুশকিলের কাজ। যাই হোক, চল একবার অন্তত চেষ্টা করে দেখা যাক। কতক্ষণ আর এভাবে হাতে হাত রেখে বসে থাকবো? বাক্সের নিচে লেখার ভাষাটা যে কি সেটাই তো বুঝতে পারছি না। অরণ্যর গাড়িতে চেপে ইন্দ্র, অরণ্য দুজনেই ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে রওনা দিল। দেবরাজদাকে এক ঝলক দেখলেই মনে হয় বেশ পণ্ডিত লোক, বই পড়াই এর জীবনের ধ্যান জ্ঞান। ভদ্রলোকের জামাকাপড়ের কোনো পরিপাট্য নেই, জায়গায় জায়গায় কোঁচকানো। চশমাটা নাকের ওপর ঝুলে পড়েছে, অথচ সেই দিকে মোটেই খেয়াল নেই। কিউরেটরের চেয়ারে বসে মন দিয়ে একটা মোটা জার্নালের পাতা উল্টে চলেছেন, আর মাঝে মধ্যেই পাশে রাখা আতস কাজটা দিয়ে বইয়ের ভেতরে কি সব দেখে মাথা নাড়ছেন। অরণ্য বলল, ইন্দ্র, পালিয়েছ, আমার কিন্তু কর্তৃক সুবিধে ঠেকছে না। স্তব্ধ মিউজিয়াম কক্ষ, পিন পড়লেও শব্দ হবে। এখানে বোধহয় শুধু ইতিহাসই কথা বলে। এমন শান্ত পরিবেশে অরণ্যর ফিসফিসানি শুনে বই থেকে মুখ তুলে দেবরাজদা বললেন, এই ছোকরা, তোমরা কারা? তোমাদের এখানে কি দরকার? স্যার, রাজীবদা নেই, আমাদের একটু রাজীবদার সঙ্গে দেখা করার ছিল। অরণ্য নিজের প্রেস কার্ডটা বাড়িয়ে ধরল। বাঘাটে গলায় হুঙ্কার দিয়ে দেবরাজদা বললেন, রাজীব ছুটিতে আছে, কিন্তু তোমাদের ওর সঙ্গে কি দরকার শুনি? কিছু না। এই বলে অরণ্য পালাতে যাচ্ছিল। ইন্দ্র ওর কোনোই ধরে দাঁড় করিয়ে বলল, দরকার একটা ছিল বটে, বেশ জরুরি, কিন্তু আপনার কি তুতেন খামেনের মমির ইতিহাস ফেলে এই জিনিসটা দেখার সময় হবে? তুমি তো বেশ বেয়াদব আছো হে ছোকরা, কিন্তু তুমি এত দূর থেকে দেখলে কি করে যে আমি তুতেন খামেনের মমির ইতিহাস পড়ছি? অভিশা আমার অল্প বিস্তর পড়াশোনা আছে কিনা। বাহ বাহ, আজকালকার ছেলেরা তাহলে ইতিহাসের মধ্যে রস খুঁজে পায়, শুনেও ভালো লাগলো। শোনো ছোকরা, তোমার সাহস আমার ভালো লেগেছে, দেখাও কি দেখাবে। ব্যাকপ্যাক থেকে ইন্দ্র বাক্সটা বার করল। বাক্সটা উল্টে দেবরাজদাকে বাক্সের নিচের দিকে খোদাই করা ওই হিজিবিজি লিপি দেখালো। দেবরাজদার পড়াশোনার ব্যাপ্তি যে বিশাল সেটা একটু পরেই বোঝা গেল। বেশ খানিকক্ষণ আতস কাঁচ দিয়ে বাক্সর গায়ে খোদাই করা লিপিটা পরীক্ষা করার পর তিনি বললেন, এর গায়ে তো প্রাচীন ব্রাহ্মী লিপি খোদাই করা আছে দেখছি। তোমরা এ বাক্স কোথায় পেলে? আমার ঠাকুরদার আলমারিতে। ইন্দ্র বেমালু মিথ্যে বলে দিল। তারপর একটু মাথা চুলকে বলল, কিন্তু আমি তো স্যার এই ব্রাহ্মলিপি পাঠোদ্ধার করতে পারবো না, দয়া করে আপনি যদি একটু কাজটা করে দেন। সে না হয় দিলাম। তোমরা কি জানো এই বাক্সটা কোন মেটাল দিয়ে তৈরি? অরণ্য হেসে বলল, কেন, পিতল? দেবরাজদা কথাটা শুনি খোঁজে গেল। বেশ রাগত গলায় বললেন, এই যে ভুঁই পড়া ছোকরার দল, দুপাতা ইংরাজি পড়ে ভাত্রে কয় অন্ন। এই বাক্সটা কয়েকটা ধাতুর নির্দিষ্ট মিশ্রণে তৈরি করা হয়েছে। প্রাচীন যুগে এমন আশ্চর্য ধাতু দেখা যেত। এ বাক্স আগুনে পোড়ে না, মাটিতে পোঁতা থাকলেও নষ্ট হয় না, হাতুড়ি শাবল দিয়েও একে ভাঙা যায় না। এক কথায় একে নষ্ট করা প্রায় অসম্ভব। এ তো অবিশ্বাস্য। প্রাচীন যুগের লোকেরা এমন ধাতুর মিশ্রণে জিনিস তৈরি করতে জানতো? এমন ধাতু সংমিশ্রণ তো আধুনিক যুগেও নেই। প্রাচীন যুগ সম্পর্কে কি জানো হে ছোকরা? আর একটা কৈলাস মন্দির আধুনিক মানুষেরা তৈরি করতে পারবে কোনারক মন্দির? আপনি একদম ঠিক বলেছেন স্যার, পারবে না।
ইন্দ্র যেন বিনয়ের অবতার। শোনো, আমি একটা কাগজে বাংলা অক্ষরগুলো লিখে দিচ্ছি। আর একটা জিনিস জেনে রেখো, এই ব্রাহ্মী লিপি থেকেই পরবর্তীকালে বাংলা লিপির জন্ম হয়। কি বুঝলে? ইন্দ্র দেখল কালো চশমার ফাঁক দিয়ে দুজোড়া চোখ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। হ্যাঁ স্যার, খুব ভালো করে বুঝতে পেরেছি। ইন্দ্র কাগজটা নেওয়ার সময় বলল, আর হ্যাঁ শোনো, ভবিষ্যতে যদি কোনো সমস্যায় পড়ো, আমার কাছে আসতে দ্বিধাবোধ করো না, বুঝেছ? আর এই নাও আমার কার্ড, এতে আমার ফোন নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে। ইন্দ্র বাধ্য ছেলের মতো ঘাড় নাড়ল। তারপর কাগজের লেখা আর বাক্সটা বগল দাবা করে মিউজিয়াম থেকে বেরিয়ে এলো। গাড়িতে উঠে অরণ্য বলল, ভদ্রলোক কিন্তু তোর জ্ঞান দেখে বেশ ইমপ্রেসড। ধুর, জ্ঞানটা দেখানোর সুযোগ পেলাম কই। সে যাই হোক, ভদ্রলোকের দ্বারা ব্রাহ্মী লিপির পাঠ উদ্ধার তো হলো, কিন্তু আসল কাজের কাজ কিছুই হলো না। অন্তত এটা তো জানা গেল বাক্সের নিচে কি লেখা আছে। তা ঠিকই, কিন্তু বাক্স না খোলা গেলে ভেতরে মণিমুখ তো যাই থাকুক কিচ্ছু মিলবে না। তাই আবার এ বাক্স ভাঙাও যায় না। বেচারা সন্দীপন শুনলে তো মুষড়ে পড়বে। আর একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, এটা তো পিতল নয়, তাহলে পালিশ মিস্ত্রি বাক্সটাকে নতুনের মতো ঝকঝকে পালিশ করলো কিভাবে? আরে ভাঙা যায় না, পোড়ানো যায় না, কিন্তু চকচকে করা যায় না, এটা দেবরাজদা কখন বললেন? তা তা যা বলেছিস। ইন্দ্রকে কমপ্লেক্সে নামিয়ে দিয়ে অরণ্য অফিসে চলে গেল। ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ সেরে বাক্সটা নিয়ে খেলছিল ইন্দ্র। হঠাৎই দেবাঞ্জনদার লেখা শব্দগুলো ওম হরি ওম তৎসৎ কথাটা উচ্চারণ করতেই ঘটাং করে বাক্সটা খুলে গেল। ভেতরে সংস্কৃত ভাষায় লেখা একটা কাগজ। তাতে যা লেখা আছে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, আমার অমূল্য সম্পত্তি জগদীশ্বরের জিম্মায় রই। তার নিচে একটা সাংকেতিক ছড়া, মাটির ভিতরে পেটরা রাখি, তার ভিতরে লিপি, দোর্দণ্ড প্রতাপ রাজন্যদেবের ভয়ে সবাই উঠত কাঁপি, মায়ায় জড়িয়ে আছে জীব জগৎ, কাম অর্থ যশ, জগদীশ্বর একা রক্ষা করেন জগৎ ধনের বশ। সংকেতটা দেখে বেশ চিন্তিত হয়ে পড়লেন ইন্দ্রজিৎ। ও ভেবেছিল বাক্সটা খুললেই সমস্যা মিটবে, কিন্তু এ তো সমস্যা মেটার পরিবর্তে আরো বেড়ে গেল। এবার কি করে জানা যাবে সংকেতে বর্ণিত রাজন্যদেব আদতে কে? কিন্তু সেটা না জানা গেলে এই রহস্যের সমাধান তো সম্ভব নয়। সন্দীপন কি জানে রাজন্যদেবকে? ওদেরই পূর্বপুরুষ নন তো? মনে রাখতে হবে বাক্সটা কিন্তু ওদের জমিদারের মধ্যেই পাওয়া গেছে। পকেট থেকে মোবাইলটা বার করে সন্দীপনকে ফোন করলো ইন্দ্রজিৎ। সন্দীপন ফোন তুলতেই বলল, হ্যাঁ হ্যালো, শুনুন, আপনার বাক্সটা খোলা গেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার ফ্ল্যাটে আসুন। কি বললেন? বাক্স খোলা গেছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে ইন্দ্র ভাবল এবার অরণ্যকে একটা ফোন করবে, নইলে অরণ্য অভিমান করতে পারে। বলতে না বলতেই দেখে ফোন বাজছে। স্ক্রিনে দেখাচ্ছে অরণ্য কলিং। ইন্দ্র নিজের মনেই হাসল। একই বলে টেলিপ্যাথির জোর। ফোনটা তুলে অরণ্যর গলা পেতে ইন্দ্র বলল, বাক্স রহস্য জানতে চাইলে জলদি চলে আয়। মানে বাক্সটা খোলা গেছে? আরে সেটা দেখতে চাইলে জলদি আমার ফ্ল্যাটে চলে আয়, বেশি লেট করলে কিন্তু সিন মিস হয়ে যেতে পারে। আমি এক্ষুনি সম্পাদককে বলি ছুটি নিয়ে তো ফ্ল্যাটে চলে আসছি। এ ভাই বল না, বাক্সটা কি খোলা গেছে? হ্যাঁ, আমার কৌতূহল যে আর বাগ মানছে না। ওম হরি ওম তৎসৎ, তুই জলদি আয়। এই এখন হরিনাম করছিস কেন? আমার না সবসময় এরকম হেয়ালি ভালো লাগে না। ফোনটা রেখে দিল অরণ্য। অনুবাদ করা কাগজটা হাতে নিয়ে ভাবছিল ইন্দ্র, এর অর্থ কি হতে পারে। এতদিন পর্যন্ত ও যেসব রহস্যের সমাধান করেছে এর কাছে সেইগুলো নস্যি। কখন আসবে সন্দীপন? ঠিক সেই মুহূর্তে সুরেলা শব্দে বেল জানান দিল দুয়ারে আগন্তুক দাঁড়িয়ে। ইন্দ্র দরজা খুলতেই হুড়মুড় করে সন্দীপন আর
অরণ্য একসঙ্গে ঢুকে পড়ল। দুজনেই একসঙ্গে প্রশ্ন করল। বাক্স খুলে কি পাওয়া গেল? সন্দীপন প্রশ্ন করল। ইনি কে? ইনি বাক্সের কথা জানলেন কি করে? আলাপ করিয়ে দিই, ইনি সিটি নিউজ পত্রিকার সাংবাদিক এবং আমার বুজুম ফ্রেন্ড কাম সহকারী অরণ্য। আর ইনি সন্দীপন দেব, বাক্সের বর্তমান মালিক। সন্দীপন, আপনি ঘরে গিয়ে বসুন। অরণ্য, তুইও চল। মেনকা মাসি, 3 কাপ কফি চাই, জলদি। সন্দীপন, আপনার কফি চলে তো? সন্দীপন মাথা নেড়ে হ্যাঁ বললেন। কফিতে একটা চুমুক দিয়ে বাক্সটা নিয়ে এলো ইন্দ্র। হেসে বলল, এই বাক্সটা আমি পালিশ করিয়েছি। অবশ্য তা না করালে জানতেও পারতাম না বাক্সের নিচে ব্রাহ্মলিপিতে কতগুলো শব্দ লেখা আছে। সংস্কৃতে সেই শব্দগুলো হলো ওম হরি ওম তৎসৎ। কথাটা উচ্চারণ করতেই ঘটাং করে বাক্সটা খুলে গেল। দৃশ্যটা দেখে সন্দীপন আর অরণ্য হাঁ হয়ে গেল। ইন্দ্র হাসল। এই বাক্সের কোনো মেটাল চাবি নেই, এই হরি মন্ত্রটাই হলো এর চাবি। কি আশ্চর্য কলা কৌশল ভাবুন। তলায় চাবির সন্ধান দেওয়া আছে, অথচ কারুর পক্ষে সন্দেহ করা সম্ভবই নয়। তাই তুই আমায় ফোনে বলেছিলি ওম হরি ওম তৎসৎ? একদম ঠিক ধরেছিস। বাক্সটা ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে হঠাৎই আমি এই শব্দগুলো উচ্চারণ করি, আর তারপরই ম্যাজিক। তবে এই প্রাচীন লিপি পাঠোদ্ধারে যিনি আমাদের সাহায্য করেছেন তিনি হলেন ইন্ডিয়ান মিউজিয়ামের কিউরেটর দেবরাস্তা। যাক, যা বলছিলাম। ইন্দ্রকে থামিয়ে দিয়ে সন্দীপন বলল, সেসব তো ঠিক আছে, কিন্তু বাক্সের ভিতর কি পাওয়া গেল? ইন্দ্র সন্দীপনের দিকে সংস্কৃত শ্লোক লেখা একটা বহু পুরনো কাগজ এগিয়ে দিল। এটার মানে কি? ওটাই এই বাক্সের মধ্যে ছিল। এটা একটা সংকেত লেখা আছে। সংকেত ভেদ করলেই মিলবে গুপ্তধনের হদিশ। আচ্ছা, আপনাদের কোনো পূর্বপুরুষের নাম কি রাজন্যদেব ছিল? এই হলুদ হয়ে যাওয়া কাগজে লেখা সংস্কৃত কবিতায় আমি দোর্দণ্ড প্রতাপ রাজন্যদেবের কথা পেয়েছি। দেখুন, আমাদের পূর্বপুরুষ সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। আমি বাবাকে জিজ্ঞাসা করে আপনাকে জানাবো। আর একটা কথা, এই বাক্সটাকে আমি নিয়ে যেতে পারি? আরে নিশ্চয়ই পারেন, এটা তো আপনারই সম্পদ। ইন্দ্র হাসল। পুরনো হলদে হয়ে যাওয়া কাগজটা বাক্সের ভেতর ঢুকিয়ে বাক্সটা বন্ধ করে সন্দীপনের হাতে তুলে দিল ইন্দ্র। বাক্সটা নিয়ে সন্দীপন বেরিয়ে গেলে অরণ্য বলল, তুই যে সব শুদ্ধ বাক্সটা ওকে দিয়ে দিলি, এবার আমরা কি করে গুপ্তধন খুঁজবো? আরে তুই না বড্ড অধৈর্য। এত অধৈর্য হলে চলে? আমার ওপর তোর কি একটুও ভরসা নেই? তুই খুব ভালো করেই জানিস আমি তোকে কতখানি ভরসা করি। কিন্তু কিন্তু কি? এই দেখ, হলুদ হয়ে যাওয়া কাগজে লেখা সংস্কৃত শ্লোক আর তার অনুবাদ। বাবা, আবার সংকেতের খেল। এই সংকেতে সমাধান না করতে পারলে অমূল্য ধন মিলবে না, আর সমাধান করতে পারলে সন্দীপন পাবে। কিভাবে? আরে সে আমি কি করে জানবো? মনে হচ্ছে ধনসম্পদের গল্প আছে। বুঝলাম, সন্দীপন ধন সম্পদ পাবে, আর আমরা আমরা কি পাবো রে ইন্দ্র? কেন? রহস্য সমাধানের পর এক অনাবিল আনন্দ, সঙ্গে তোর পত্রিকার জন্য আরো একটা নতুন অ্যাডভেঞ্চার গল্প। কিন্তু সেসব তো তবেই সম্ভব যদি সন্দীপন বাক্স রহস্য সমাধানের জন্য তোর সঙ্গে যোগাযোগ করে। এত হতাশ হয়ে পড়িস না, বুঝলি? আমার মন বলছে সন্দীপনকে এখানে ফিরতেই হবে। সম্ভবত কালই সন্দীপন আমার সঙ্গে যোগাযোগ করবে। অরণ্য মনে মনে অদেখা ঈশ্বরকে স্মরণ করে বলল, তাই যেন হয় ভগবান, তাই যেন হয়। ওম হরি ওম তৎসৎ। পরের দিনটা বেশ নিস্তরঙ্গভাবেই কেটে গেল। সন্দীপনের ফোন আর এলো না, কিন্তু অরণ্য ইতিমধ্যে 6বার ফোন করেছে। প্রতিবার একই কথা, কি রে সন্দীপন কি ফোন করলো? শেষে বাধ্য হয়েই ইন্দ্রকে বলতে হয়, তোর মনে হয় না তুই একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ছিস? সেটাই কি স্বাভাবিক নয়? কতদিন বাদে একটা গোটা রহস্য এসে দরজায় কড়া নাড়ছে, তারপর সেটা যদি দরজার সামনে দাঁড়িয়ে দাঁয়ে মুর বলে পালিয়ে যায়, দুঃখ হবে না বল? তা একটু হবে বটে। তাহলেই বল, আমার দোষ কোথায়? কোনো দোষ নেই, শুধু এটুকুই বলবো, এত অধৈর্য হোস না, দেখি না কি হয়। পরের দিন সকাল 7টায় উপর্যুপুরি বেশ কয়েকবার কলিং বেল বেজে উঠল। ইন্দ্র দরজা খুলতেই দেখল বাইরে সন্দীপন দাঁড়িয়ে আছে। একদিনই কে যেন ওর মুখ থেকে সব রং শুষে নিয়েছে।
ইন্দ্র বলল, আরে আপনি একটু সোফায় বসুন, আমি একটু কফি করে আনছি, আশা করি আপনি একটু চাঙ্গা বোধ করবেন। ফোনের হুমকিটা মনে হয় কাল সন্ধেবেলা পেলেন, তা কখন লক্ষ্য করলেন বাক্সটা মিসিং? আপনি আপনি কি করে জানলেন? সন্দীপন উত্তেজনায় সোফা ছেড়ে 1 ইঞ্চি লাফিয়ে উঠল। রক্তশূন্য মুখ, বারবার হাতের মুঠি পাকানো, তারপর খোলা, এই সবই সাক্ষ্য দিচ্ছে আপনি ভীষণ উত্তেজিত। আমার মাথা কাজ করছে না ইন্দ্রবাবু। আমার আমার ছোট্ট বোনটা কোথায় গেল কে জানে। ততক্ষণে কফি মেকারে কফি বানানো হয়ে গেছে। ইন্দ্র 1 কাপ কফি সন্দীপনের হাতে তুলে দিয়ে বলল, নিন, কফি খেতে খেতে শান্ত হয়ে বলুন তো কাল ঠিক কি ঘটেছিল। কফিটা খেয়ে একটু ধাতস্থ হলো সন্দীপন। তারপর বলল, আমি আমার বন্ধু দীপ্ত, অজিত আর সুবিমলকে কাল আমাদের বাড়িতে ডেকেছিলাম। আমরা 4 জনেই আমাদের পুরনো জমিদার বাড়িতে গিয়েছিলাম। বাক্সটা থেকে কিছু না পেলেও এই ম্যাজিক বক্সটা ওদের দেখায়। আওয়াজটা শুনে খুলে যায় দেখে ওরা চমকে ওঠে। কৌতূহলী হয়ে ওই পার্চমেন্ট কাগজের লেখাটা পড়ার চেষ্টা করে, কিন্তু কেউই কিছু বুঝতে পারে না। ওদের মধ্যে কেউ কি পার্চমেন্ট কাগজের ছবি তুলেছিল? আমার ঠিক জানা নেই। ওরা যখন দেখছিল, মা আমাকে জল খাবার আনতে ডাকে। আপনি কি ওদের সন্দেহ করেন? স্যার, ওরা দুজনেই আমার ছোটবেলার বন্ধু স্যার। ওরা এরকম করতে পারে না। ওরা দুজন কে কে? দীপ্ত আর অজিত স্যার আমার ছোট্টবেলার বন্ধু, আর হাই স্কুলে পড়তে গিয়ে সুবিমলের সঙ্গে আলাপ। 4 জনই সায়েন্স, 4 জনই ব্যাক বেঞ্চে। তবে স্যার, বেঞ্চে আমাদের সাথে পিছনে বসলে কি হবে, দীপ্ত কিন্তু বরাবরই টপ করতো। বুঝতে পারছি। তারপর? দুপুরে খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে গেছে। তারপরে আজ সকালে এই হুমকি ফোন। কি বললো ফোন করে? যদি বোনের ভালো চাই তাহলে যেন বাক্সটা পাওয়ার আশা আর না করি। তারপর কি দেখলেন? বাক্সটা মিসিং? হ্যাঁ স্যার, শুধু বাক্স নয়, আমার বোনকেও আজ সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনটা পেয়ে বোনের ঘরে গিয়ে দেখি পারমিতা নেই। বিছানায় একটা চিঠি রাখা। একটা চিঠি লিখে রেখে ঘর ছেড়ে চলে গেছে স্যার। আমার বাবা, আমি, স্যার আমরা একেবারে দিশেহারা বোধ করছি। আপনার বোনের বয়স কত? কি করে? আমার বোনের বয়স 18+, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। চিঠির হাতের লেখাটা আপনার বোনের? হ্যাঁ স্যার, ওই হাতের লেখা আমি বিলক্ষণ চিনি। চিঠিটায় কি লেখা ছিল? বাক্সটা আমি বিয়ের যৌতুক হিসাবে সঙ্গে করে নিয়ে গেলাম। আমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। তাহলে বোঝাই যাচ্ছে আপনার বোন স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আর আপনার বোন যেহেতু নাবালিকা নয়, তাই পুলিশে ডায়েরি করাও ইম্পসিবল। কিন্তু স্যার, বোন যদি স্বেচ্ছায় চলে গিয়ে থাকে তাহলে ফোন করে হুমকি কেন দিল স্যার? ওদের উদ্দেশ্যটা কি? আমিও সেটাই ভাবছি। শুনুন, আমরা আজ রাতের ট্রেনেই হুতমগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। একদম দেরি করা যাবে না। আপনি তৎকালে টিকিট বুকিংয়ের ব্যবস্থা করুন। স্যার, একটা কথা বলা হয়নি। আপনি জানতে চেয়েছিলেন না রাজন্যদেব আমাদের কেউ হয় কি না? আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বাবা বললেন উনি আমাদের বংশের প্রথম পুরুষ, হুতমগড় দুর্গের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আর কিছু কি ওনার সম্বন্ধে জানতে পেরেছেন? না স্যার, বাবা বলল আর কিছু জানা নেই। বাবারা তো ছোটবেলা থেকেই কলকাতাতেই মানুষ। জমিদারির পাট তো সেই কোন কালে উঠে গেছে। ছোটবেলায় বাবা 1 বছর পুজোর সময় হুতমগড় গেছিল। তখনই এক অতি বৃদ্ধা প্রপিতামহী ওনাকে রাজন্যদেবের গল্পটা বললেন। অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, আমি আমাদের কেয়ারটেকার রামজি পাড়েকে ফোন করে বলে দিচ্ছি ঘরগুলো যেন বসবাসের উপযোগী করে রাখে। তাহলে আজকে আসি। সন্দীপন বেরিয়ে গেল। দরজাটা বন্ধ করে অরণ্যকে ফোন লাগালো ইন্দ্র। হ্যালো। হ্যাঁ শোন, সন্দীপন এসেছিল, বাক্স মিসিং, সঙ্গে ওর বোনও। ভাগ্যিস লেখাটা কপি করে রেখেছিলাম। শোন, আমরা আজ রাতেই হুতমগড়ের দিকে যাত্রা শুরু করব। তুই সম্পাদককে বলে কিছুদিনের ছুটি ম্যানেজ করে নিস। ছুটি ম্যানেজ হবে তো? আরে হ্যাঁ রে বাবা, নতুন রহস্য বললে বস হাসি মুখে ছুটি দেবে। ভাবছি চাকরি বাকরি ছেড়ে তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবো। স্যালারি কত দিবি? অরণ্যের ইয়ার্কিতে ইন্দ্র পাত্তা দিল না, উল্টে স্বগতোক্তির ঢঙে বলল, বুঝলি, এই রহস্যের ল্যাজামুড়ো কিছুই তো বুঝতে পারছি না। কে জানে হুতমগড়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যাই হোক, তুই ঠিক রাত 8টার মধ্যে আমার ফ্ল্যাটে পৌঁছে যাস। অরণ্য ঠিক রাত 8টায় ইন্দ্রর ফ্ল্যাটের কলিং বেল টিপতেই ইন্দ্র বেরিয়ে এসে
দরজায় চাবি দেওয়ার সময় বলল, ক্যাব বুক করা হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না। সন্দীপন ফোন করেছিল, ঠিক রাত 10টায় হাওড়া থেকে ট্রেন। হুতমগড় পৌঁছাতে কতক্ষণ লাগবে? হাওড়া থেকে ট্রেনে 4 ঘন্টা মতন লাগবে। স্টেশনে আলাপ হলো সন্দীপনের বাবা দেবাঞ্জনের সঙ্গে। ভদ্রলোক দুশ্চিন্তায় একেবারে মুহ্যমান হয়ে পড়েছেন। সন্দীপন ওর বাবার সঙ্গে ইন্দ্রদের আলাপ করিয়ে দিয়ে বলল, বাবা কিছুতেই আমায় একা ছাড়লেন না, জোর করে সঙ্গে এলেন। গোটা ট্রেন জার্নিতে ইন্দ্র একটাও কথা বলল না। একবার শুধু সন্দীপনকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনাদের দুর্গের পাশে কোনো নদী বা পুকুর আছে কি? সন্দীপনের বদলে দেবাঞ্জন উত্তর দিলেন, নদী পুকুর তো নেই, তবে বিরাট এক দিঘি আছে, শ্বেত পাথর দিয়ে দিঘির পার বাঁধানো। আমরা ছোটবেলায় উত্তমগড় গেলে ছিপ ফেলে মাছ ধরতাম। ট্রেন যখন হুতমপুরে থামল তখন রাত 3টে। ট্রেন পুরো 1 ঘন্টা লেট। কেয়ারটেকার রামজি পাড়ে একটা লড়ঝড়ে অ্যাম্বাসেডর নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। সবাই মিলে চেপে চুপে গাড়িতে উঠল। অতীব বাজে রাস্তা, নড়বড়ে অ্যাম্বাসেডর, অথচ যেতে হবে পাক্কা 10 মাইল। পারেজির হাত ভালো, বেশ সাবধানে গাড়ি চালাচ্ছে, কিন্তু রাস্তা ভর্তি গর্ত। গর্তে গাড়ি পড়লে গাড়ি এমন করে লাফিয়ে উঠছে যে বেচারা ইন্দ্রের মাথাটা গাড়ির ছাদের সঙ্গে কলিশনে নেমে পড়েছে। যাক, এই দুর্ভোগ যাত্রারও শেষ হলো। অন্ধকারে তেমন কিছু দেখা যায় না, আর রাস্তায় ওই ভয়ঙ্কর গাড়ির ধকল সহ্য করে কারুর মনের অবস্থায় দুর্গ বাড়ি দেখার মতো নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হলো বাকি রাতটুকু শুই কাটিয়ে দেওয়া হবে। রামজি পাড়ে 2টো ঘরের দরজা খুলে দিল। মেহগিনি কাঠের গদিওয়ালা পালঙ্কে শুতেই ওরা গভীর ঘুমে আচ্ছন্ন হল। সকালবেলা উঠে দুর্গবাড়ি ও তার চারপাশ ঘুরে দেখতে লাগলো ইন্দ্ররা। ইন্দ্র রামজি পাড়েকে জিজ্ঞেস করল, আচ্ছা, এই জমিদার বাড়ির নাম দুর্গ বাড়ি কেন? পাড়েজি যা বলল তার সারমর্ম হল, দুর্গের মতো করে সন্দীপন দাদাবাবুর পূর্বপুরুষ এই জমিদার বাড়ি তৈরি করেন। পুরো জমিদার বাড়িটা পাথর দিয়ে তৈরি। দূর থেকে দেখে দুর্গ বলে ভুল হতো, তাই স্থানীয় লোকের মুখে মুখে জমিদার বাড়ির নাম হয়ে গেছে দুর্গ বাড়ি। ওরা চারপাশ ঘুরে দেখছিল। একসময় অনেক যত্ন নিয়ে গড়ে তোলা জমিদার বাড়ি আজ সংস্কারের অভাবে জীর্ণপ্রায়। চারপাশে ঘন ঘাসের জঙ্গল, কাঁটা গাছ পা আটকে দেয়। ইন্দ্র বলল, চল চারপাশটা একটু দেখে আসি। গ্রামের রাস্তায় ওরা ইতস্তত পদচারণা করছিল। অরণ্য নীরবতা ভেঙে বলল, সত্যি এই পুরনো জমিদার বাড়িগুলোকে দেখলে মায়া হয়। কত ইতিহাস বুকে জমিয়ে স্তব্ধবাক হয়ে দাঁড়িয়েছে, অথচ ভগ্নপ্রায় বাড়িগুলোকে কেউ যত্ন করে না। ঐতিহ্য মেখে ওরা ক্ষয়িষ্ণু হতে থাকে। পেছন থেকে কে একজন বলল, অত ঐতিহ্য মারিয়ে লাভ কি শুনি? ভেঙে ফেলে দিলেই তো হয়। কত বড় একটা জায়গা, কত কিছু করা যায়। ইন্দ্র আর অরণ্য ঘুরে দেখে একটা বেশ মুস্কো জোয়ান আধুনিক পোশাক আশাক পরে গলায় বেশ কয়েকটা চেন ঝুলিয়ে সাঙ্গপাঙ্গদের সঙ্গে দাঁড়িয়ে আছে। ওদের তাকাতে দেখি বলল, দুর্গাবাড়িতে এসেছেন তো? আমার নাম শান্তি কুকড়ে। অশান্তি আমার একদম পছন্দ নয়। ফালতু অশান্তি করলে আমি কুকড়ি চালিয়ে চারপাশে একদম শান্তি এনে দিই। দেবজ্ঞান বাবুকে বলবেন আমার প্রস্তাবটা মেনে নিতে, নইলে নামটা মনে রাখবেন, শান্তি কুকড়ে। অরণ্য বেশ ভয় পেয়ে বলল, এই কোথায় এলাম রে? দিনে দুপুরে কুকরি হাতে লোকে ভয় দেখায়। লোকটার প্রস্তাবটা কি বলতো? আমার মনে হয় লোকটা বাড়িটা ভেঙে ফেলতে চায়, কিন্তু দেবাঞ্জন বাবু বাড়ি ভাঙতে নারাজ। পূর্বপুরুষের ঐতিহ্য বলে কথা। সে যাই হোক, অনেক হয়েছে। চল ভাই, দুর্গে ঢুকে পড়ি। ছুরিটা দেখার পর থেকে আমার পেটের ভেতরটা কেমন যেন একটা করছে। একটু তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা শেষ হয়ে গেল। আয়োজন কিন্তু বেশ ভালো। পারেজির হাত ধরে চুমু খেতে ইচ্ছে করছিল অরণ্যের। ভাত, ঘনমুগের ডাল, কাতলা কালিয়া, কষা মাংস, চাটনি পাঁপড়। আহ,
অমৃত। অরণ্য ভর পেট সাঁটিয়ে বলল, আমি ঘুমাই, বুঝলি? এই বলে মেহগিনি কাঠের পালঙ্কে শুয়ে পড়ল। ইন্দ্র একটা সিংহাসন সাইজের আরাম কেদারায় বসে ভাবছিল, সবটাই ধোঁয়াটে, কোত্থেকে যে শুরু করবে। হাতলে হাত দিয়ে আঁখি মুখি কাটতে কাটতে ওর হঠাৎ মনে হলো চেয়ারের হাতলে কি যেন একটা খোদাই করা আছে। পরিষ্কার একটা কাপড় এনে মুছতেই দেখে সেই একটা হিচিবিচি কাটা। ও আস্তে করে বলল, ওম হরি ওম তৎসৎ। সঙ্গে সঙ্গে ম্যাজিক। কেদারার হাতলের উপরটা সরে যেতেই বেরিয়ে পড়ল ফাঁকা চেম্বার। ইন্দ্র এতক্ষণে বুঝল এই কেদারার হাতলগুলো এত বেখাপ্পা রকমের বড় কেন। হাত ধোকাতেই উঠে এলো সেই এক হলুদ রঙের পুরনো পার্চমেন্ট কাগজ। তাতে দেবনাগরী হরফে লেখা একটা ছড়া। ইন্দ্র বেশ কিছুক্ষণের চেষ্টায় সংকেতটির কিছুটা বাংলা করতে সক্ষম হলো। করছে সবাই কানাকানি, তুমি থাকো চুপ, রত্নহারের সন্ধান পেতে জীবনে দাও ডুব। কখন যেন সন্ধে গড়িয়ে রাত্রি নেমে এসেছে। দরজায় ঠকঠক শব্দ শুনে ইন্দ্র দরজা খুলে দিল। পাড়ে যে এসে গরম চা আর পকোড়া সার্ভ করে গেল। ইন্দ্র অরণ্যকে ডেকে তুলল। ঘরের লাগোয়া বাথরুম থেকে মুখ ধুয়ে এসে গরম চায়ে এক চুমুক দিয়ে অরণ্য বলল, মন প্রাণ জুড়িয়ে গেল। অনেকক্ষণ থেকে একটা ধূপ ধাপ শব্দ শোনা যাচ্ছে। ইন্দ্র অরণ্যকে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করল। ইন্দ্র বলল, শুনতে পাচ্ছিস? কোথায় যেন আওয়াজ হচ্ছে। চল তো দেখি। কিন্তু যদি সাপকোপ থাকে? দূর, অত ভয় পেলে চলে না। ইন্দ্র টর্চ নিয়ে এগোলো। বাধ্য হয়ে অরণ্যও পিছু পিছু গেল। বাড়ির পেছনেই আউট হাউস, ওখান থেকেই শব্দটা আসছে। ইন্দ্র দৌড়ে গিয়ে এক লাথিতে জীর্ণ দরজা ভেঙে দিতে দেখা গেল একটা ছেলে আর একটা মেয়ে চেয়ারে বাঁধা অবস্থায় বসে রয়েছে, আর চেয়ার সমেত লাফিয়ে লাফিয়ে ধূপ ধূপ শব্দ করছে। অরণ্য এই দৃশ্য দেখে স্থাণুবধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল। ইন্দ্র এগিয়ে গিয়ে ছেলে আর মেয়েটার মুখ থেকে টেপটা খুলে ফেলে দিল। তারপর ওদের হাত পায়ের বাঁধন খুলতে লাগলো। মেয়েটি প্রশ্ন করল, আপনারা কারা? আর আপনারা এখানে কি করে এলেন? আপনারা আমাদের মারবেন না তো? ইন্দ্র বলল, আমরা সন্দীপন ঘোষের সঙ্গে এখানে এসেছি। গেস্টরুম থেকে ধূপধাপ আওয়াজ শুনতে পাই, আর এখানে এসে দেখি এই অবস্থা। মেয়েটা অস্ফুটে বলে উঠল, দাদা এখানে? আপনি কি পারমিতা, সন্দীপনের বোন? আরে আপনার দাদা শুধু নয়, আপনার বাবাও এখানে। আপনার চিন্তায় ওনারা এই দুদিন প্রায় পাগল হতে বাকি রেখেছেন। অরণ্য, যা তো দৌড়ে গিয়ে দেবাঞ্জন বাবু আর সন্দীপনকে ডেকে নিয়ে আয়। কিন্তু অরণ্যের যাবার আগে দেখা গেল ওরা দুজন চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে এদিক পানিয়ে আসছে। বাবাকে দেখতে পেয়ে পারমিতা ছুটে গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দীপ্ত লজ্জায় মাথা নাড়ল, তারপর বলল, আমি তোর কাছে অপরাধী, কিন্তু কি বলতো, বাক্সটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমি দেবনগরী পড়তে জানতাম, তাই পার্চমেন্ট কাগজটার ছবি মোবাইলে তুলে নিই। ঘরে এসে মানে উদ্ধার করার পরে আমার মাথা ঘুরে যায়। কোটি টাকার গুপ্তধন আমার হাতের মুঠোয় আসতে পারে। আমি জানতাম আমি মধ্যবিত্ত বলে তোর বাবা পারমিতার সাথে আমার বিয়ে দেবে না, কিন্তু অর্থনৈতিক বিভেদটা ঘুচে গেলে বিয়েতে আর কোনো বাধাই থাকে না। তাই পারমিতার সাথে মিলে প্ল্যানটা বানাই। আমার মনে হয়েছিল বাক্সের মধ্যে হয়তো গুপ্তধন খোঁজার আরও অনেক ক্লু থাকতে পারে, তাই চিঠি লিখে বাক্সটা নিয়ে ওকে আমার বাড়ি চলে আসতে বলি। তারপর কাল দুপুরে ট্রেন ধরে দুর্গাবাড়ি পৌঁছাই। এখানে আসার পর এতক্ষণ পর দেবাঞ্জন বাবু বাধা দিয়ে বললেন, বাকি কথা ওই ওপরে গিয়ে হবে। এতক্ষণ বাঁধা থাকায় ওরা দুজনেই খুব ক্লান্ত। পারমিতা তো এখনো ভয় কাঁপছে। ওর আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিক, তারপর সবাই মিলে একসঙ্গে বসে বাকি কথা শোনা যাবে। সত্যি ওদের ভীষণ খিদে পেয়েছিল। প্রায় 24 ঘন্টা ওরা দুজন কিছু না খেয়েই ছিল। পাড়েজি রাতের ডিনারে বানিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। পারমিতা আর দীপ্ত গোগ্রাসে খেতে লাগলো।
দেবাঞ্জনবাবু পাড়ে চেকে ইশারা করলেন ও দীপ্তর প্লেটে আরও 2 হাতা ভাত ঢেলে দিল, সঙ্গে কয়েক পিস চিকেন। ওরা সবাই একসঙ্গে খেয়ে নিয়ে বড় ঘরে জমায়েত হলো। সন্দীপন বলল, দীপ্ত, এবার ঠিক করে বল, তোদের সঙ্গে ঠিক কি হয়েছিল? আমি জানতাম সামনের দিক দিয়ে ঢুকলে পাড়েজি আমাদের দেখে ফেলবে আর তোদের কাছে ঠিক খবর পৌঁছে যাবে। পারমিতাই বলল দুর্গাবাড়ির পেছনে পাঁচিলে খানিকটা নাকি ইট ভাঙা আছে। সারাবো করে দেবাঞ্জনবাবু এখনও ইট সারাননি। আমরা ঠিক করি ওখান দিয়েই ঢুকবো। টর্চ জেলে ঢোকার পর দেখি 4-5 জন কালো মুখোশ পরা লোক আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের পিঠে বন্দুক চেপে ধরে আউট হাউসের দিকে নিয়ে যায়। তারপর চেয়ারের সঙ্গে আমাদের পিচ মোড়া করে বেঁধে ব্যাগগুলো নিয়ে পালায়। এতক্ষণে ইন্দ্র প্রশ্ন করল, আচ্ছা, আপনারা যেখানে আসছেন সেটা কাকে কাকে বলেছিলেন একটু ভালো করে মনে করে দেখুন তো। কাউকে না, শুধু পারমিতার সঙ্গে ফোনে প্ল্যান করেছিলাম। সন্দীপন চিৎকার করে বলল, দেখলি তো, তোর গাফিলতির জন্য এই অ্যান্টিক বাক্সটা হাতছাড়া হলো। কলেজে পড়ে পাগলা গজিয়েছে, প্রেম করতে শিখেছেন উনি, প্রেম করতে। পারমিতা মাথা নিচু করে বসেছিল। দেবাঞ্জনবাবু গম্ভীর মুখে বললেন, সন্দীপন, চুপ করো। ও না জেনে একটা ভুল করে ফেলেছে। কিন্তু বাক্সটা তো হাতছাড়া হয়ে গেল। তাতে কি হয়েছে সন্দীপন? দীপ্তর মোবাইলে তো পার্চমেন্টের কাগজের ছবি তোলা আছে। কি দীপ্তবাবু, তাই তো? দীপ্ত আমতা আমতা করে বলল, মানে বাক্স পাওয়ার আনন্দে আমি ওটা ডিলিট করে দিয়েছি। সন্দীপন হাই হাই করে উঠল। গুপ্তধনের সংকেতটাও হাতছাড়া হয়ে গেল। তাহলে আর গুপ্তধনটা কি করে উদ্ধার হবে বলতো? আমার গুপ্তধনে লোভ নেই, মেয়েকে ফিরে পেয়েছি, এই অনেক। কাল সকালেই আমরা কলকাতা ফিরে যাব। দাঁড়ান দেবাঞ্জনবাবু, গুপ্তধন আবিষ্কার হবেই, এরকম কিছু হতে পারে ভেবেই আমি সংকেতটা আমার ডায়েরিতে কপি করে রেখেছিলাম। লাফিয়ে উঠল সন্দীপন। তারপর আবার কি ভেবে মুষড়ে পড়ল। কি হলো সন্দীপন? দীপ্ত যে বলল বাক্সে আরো ক্লু থাকতে পারে। বাক্সে আর কোনো ক্লু নেই সন্দীপন। এই সংকেত থেকেই আমরা গুপ্তধন খুঁজে বার করব। আজ অনেক রাত হয়েছে, চলো সবাই শুয়ে পড়া যাক। কাল সকালে আমরা ভেবে দেখব কিভাবে গুপ্তধনের সন্ধান করা যায়। নিজের ঘরে ফিরে অরণ্য বলল, আমার ভাই খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এখানে এসে থেকে থেকে খাচ্ছিস আর ঘুমোচ্ছিস, বলি তোর ব্যাপারটা কি? কিছুই না, কাল সকালে কথা হবে। ইন্দ্র তাকিয়ে দেখে নিমেষের মধ্যে অরণ্যর নাম ডাকতে শুরু করেছে। ইন্দ্র সংকেতটা ওর ডায়েরিতে লিখে রেখেছিল। পড়তে পড়তে ভাবল, দিঘির কথা তো এখানে বলা হচ্ছে, কিন্তু দিঘির কোন অংশটার কথা এখানে বিশেষ করে বলা হচ্ছে তার উল্লেখ এই সংকেতেও বলা নেই। তাহলে কি বাকি সংকেতটাই বলা আছে জায়গাটার কথা? সেইটা অনুবাদ করে দেখতে হবে। আরেকটা ব্যাপারে ইন্দ্র নিশ্চিত, দীপ্ত মিথ্যে কথা বলেছে। দীপ্ত কখনোই পার্চমেন্ট কাগজে লেখা সংকেতের ছবি ডিলিট করেনি, ওটা ওর মোবাইলের গ্যালারিতেই আছে। কিন্তু প্রশ্নটা হলো, সবার সামনে দীপ্ত মিথ্যে বলল কেন? ইন্দ্র সংকেতের কাগজটা ইজি চেয়ারের হাতল থেকে বের করতে যাচ্ছিল। হঠাৎ বারান্দায় পায়ের একটা মৃদু শব্দ পেয়ে থমকে গেল। এত রাত্রে বারান্দায় কি হাঁটছে? একটা সন্দেহ ইন্দ্রের মগজকে বিদ্ধ করে গেল। বারান্দায় বেশ কিছুক্ষণ পায়চারি করার পর পায়ের শব্দ দূরে মিলিয়ে গেলে ইন্দ্র ইজি চেয়ারের গুপ্ত হাতল খুলে ফেলল। পুরো সংকেতটাই দেবনাগরী ভাষায় লেখা। চট করে হাত ঘড়ির দিকে তাকালো ইন্দ্র। এখন রাত 2টো বাজে। ইন্দ্র অনুবাদে ডুব দিল। নীলোৎপল কমল নয়ন, ইন্দিনাথ বলে লোকে, মায়ার বশেই জগৎ জীবন, খোঁজে কি পেলে তাকে? সংকেতের অনুবাদ করতে গিয়ে ইন্দ্র দেখল কেসটা ক্রমশই সহজ হওয়ার বদলে আরও প্যাঁচালো হয়ে যাচ্ছে। এখানে কোন রাস্তার কথা বলা হচ্ছে কে জানে। ইন্দ্র আপন মনেই বলল, এতদিন ধরে তো অনেক জটিল রহস্যই ভেদ করেছি, কিন্তু এরকম মারাত্মক প্যাঁচালো কেস আগে এসছে বলে তো মনে পড়ছে না। একদিকে দীপ্ত সবার সামনে মিথ্যে কথা বলছে, ওদিকে রাস্তায় বেরোলেই শান্তি কুকরি অশান্তি ডেকে আনছে, তার ওপর এই সংকেতের গেরো। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো ইন্দ্রজিৎ।
সন্দীপনের বংশের যে পূর্বপুরুষই এই সংকেতটা লিখুন না কেন, তিনি আদৌ কি বলতে চাইছেন সেটা ওকে সবার আগে খুঁজে বার করতে হবেই। মাথায় হাত দিয়ে সংকেতের কথাই ভাবছিল ইন্দ্র। ভাবতে ভাবতে কখন যেন ও চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা ভাঙল অরণ্যের ডাকে। এ ভাই, এসব কি রে? নীলোৎপল কমল নয়ন। চুপ চুপ, এটা একটা সংকেত, একদম চেঁচাস না। কেউ আমাদেরকে ফলো করছে। আমি কাল রাতেই বারান্দায় পায়ের শব্দ পেয়েছি। আচ্ছা, তাহলে এই অজগ্রামেও শত্রু পেছনে লেগেছে। এই, ওরা শান্তি কুকুরের লোক নয় তো? হয়তো ভয় দেখিয়ে আমাদের এখান থেকে হাঁটাতে চাইছে, যাতে দেবাঞ্জন বাবুর থেকে পুরো প্রপার্টিটা দখল নিতে পারে। সাব্বাস, গোয়েন্দার সঙ্গে থেকে তোরও বেশ মাথা খুলেছে দেখছি। বেশ সুন্দর ভেবেছিস তো। কিন্তু একটা জিনিস আমায় বল, শান্তি কুকুরের লোক বারান্দায় কি করে আসবে? অরণ্য মাথা চুলকে বলল, তুই আমার সাথে ইয়ার্কি মারছিস ইন্দ্র? একদম না, তোর যে মাথাটা খুলেছে এতে কোনো সন্দেহই নেই। তবে আর দেরি করা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট সেরে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আজ একটু এই দুর্গবাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখব। আগের দিন তো দেখলাম চারপাশে বড় বড় কাঁটা গাছ, ঘাসের জঙ্গল, ভেতরে ঢোকাই মুশকিল। আবার ওখানে কি করতে যাবি তুই? তুই চল না, দরকার আছে। এভাবে বসে থাকলে তো ক্লান্ত হয়ে পড়বো। চল একটু হেঁটে আসি। আরে বাবা, গুপ্তধনটা উদ্ধার করতে হবে তো। অগত্যা। অল্প করে ব্রেকফাস্ট সেরে ওরা দুজন দুর্গ বাড়ি ঘুরতে বেরিয়ে পড়ল। কিছু দূর এগোতে পিছনে মৃদু পায়ের আওয়াজ। পায়ের আওয়াজটা অরণ্য শুনতে পেয়েছে। ইন্দ্রের দিকে অরণ্য প্রশ্ন চিহ্ন নিয়ে তাকাতেই ও ফিসফিস করে বলল, আওয়াজ শুনতে পাচ্ছিস তো? পাত্তা দিস না, পেছনে ফিরে তাকাস না, সোজা এগিয়ে চল। এমন ভান কর যেন আমরা ঘুরতে বেরিয়েছি। গেট পেরিয়ে ওরা রাস্তায় চলে এলো। একটু বাদেই দেখল পিছন পিছন আসা পায়ের শব্দটা মিলিয়ে যাচ্ছে। ইন্দ্র বলল, কেল্লা ফতে, চল তাড়াতাড়ি। ওরা খানিকটা পিছনের রাস্তা ঘুরে জমিদার বাড়ির ভাঙা পাঁচিল দিয়ে টপকে বাড়িতে ঢুকে পড়ল। অরণ্য বলল, আজ পাঁচিলও টপকালাম। শালা তোর পাল্লায় পড়ে আর কি কি করতে হবে কে জানে। অরণ্য দেখল ইন্দ্র ওর কথায় উত্তর না দিয়ে এক দেবী মূর্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অরণ্য অবাক হয়ে বলল, ইনি আবার কোন দেবী? এনার তো দেখছি 4টে হাত। সে কি রে, চিনতে পারলি না? শরৎকালে আমরা সবাই যাঁর আরাধনা করি, ইনি সেই দেবী। শরৎকালে উৎসবে মেতে নতুন নতুন জামা কাপড় পরে সারা রাত মণ্ডপে মণ্ডপে টহল করে দিতে বেড়াতে ভুল হয় না। আবার আমায় জিজ্ঞাসা করছিস ইনি কোন দেবী? আরে বাবা, দুর্গা মায়ের তো 10টা হাত, কিন্তু এনার তো 4টে। তবে ইনি সিংহ বাহিনী বটে। নবদুর্গার বিভিন্ন রূপ সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? অরণ্য ঘাড় নেড়ে নিজের অজ্ঞতা মেনে নিল, দিয়ে বলল, না ভাই, নবদুর্গা মানে কি দেবী দুর্গার 9টি রূপ? একদম ঠিক ধরেছিস। দেবী দুর্গার মোট 9টা রূপ, আর এই 9টা রূপকে একত্র করেই নবদুর্গা কথাটার উৎপত্তি। দেবীর প্রথম রূপ হল শৈলপুত্রী। গিরিরাজ হিমালয় ও মেনকার তপস্যাজাত কন্যা হওয়ায় দেবীর এই নামকরণ করা হয়েছে। ঋষভ বাহনা দেবী ডান হাতে ত্রিশূল আর বাম হাতে ব্রহ্মকমল শোভিতা। ইনি স্বয়ং মহালক্ষ্মী রূপা। জগতের সকলের মঙ্গলাদাত্রী দেবী, সর্বমঙ্গলা নামে খ্যাত। মায়ের দ্বিতীয় রূপটা হল ব্রহ্মচারিণী। দেবী পুরাণ থেকে জানা যায়, দেবী পার্বতী নীলকণ্ঠ মহাদেবকে বিবাহ করার বাসনায় রাজৈশ্বর্য ভোগবিলাস সব ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যান। দেবী হাজার হাজার বছর ধরে কন্যাকুমারিকা অন্তরীপের এক শিলাখণ্ডের ওপর বৃক্ষাসনের ভঙ্গিমায় এক পায়ে দাঁড়িয়ে শূলপাণিকে পতিরূপে পাওয়ার জন্য তপস্যা করতে থাকেন। বলা হয়, কন্যাকুমারীর শ্রীপাদ পরাইয়ের এক পাদচিহ্ন এখনও দেবীর সেই তপস্যার স্মৃতি বহন করছে। ইনি কুমারী ষোড়শী। এই দেবী বাম হাতে কমণ্ডলু আর ডান হাতে জপের মালা ধরে রয়েছেন। দেবীর তৃতীয় রূপটা হলো চন্দ্রঘণ্টা। এই দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণা। তিনি সিংহের ওপর বসে রয়েছেন। দেবীর নিজ মস্তকে অর্ধচন্দ্র ধারণ করেছেন। এই রূপে দেবী যুদ্ধোত্তত। পবিত্র ঘণ্টা নিনাদের দ্বারা শক্তিশালী অসুরদের নিধন করেছিলেন বলেই তার নাম চন্দ্রঘণ্টা।
দেবীর 8 হাতে অস্ত্র আর 2 হাতে বরাভয় মুদ্রা। কু মানে স্বল্প, উষ্ম মানে গরম, আর অণ্ড অর্থাৎ জগৎ সংসারকে বোঝানো হয়েছে। মনে করা হয় চতুর্থ রূপে দেবী মুখের হাসি ও হাতের পাত্রে থাকা রক্ত দিয়ে এই আলোকিত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাই দেবীর নাম কুষ্মাণ্ডা। সিংহবাহিনী দেবীর 3টে নয়ন আর গাত্রবর্ণ সূর্যের ন্যায় উজ্জ্বল। সৌরমণ্ডলে বসবাসকারী দেবী কুষ্মাণ্ডা অষ্টভুজা, ইনি স্বয়ং আদ্যাশক্তি। এবার দেবীর পঞ্চম রূপটা হল স্কন্দমাতা। হরগৌরীর মিলনে জন্ম হয় দেব সেনাপতি মুরুগান বা কার্তিকেয়র। পশ্চিম ভারতে স্কন্দমাতার পূজার চল অনেক বেশি। পদ্মাসনা দেবী ত্রিনয়নী, তিনি এক হাতে কুমার কার্তিকেয়কে কোলে ধরে রেখেছেন আর আরেক হাতে বরাভয় মুদ্রা, ইনি চতুর্ভুজা, ওপরের 2 হাতে রয়েছে ব্রহ্মকমল। নবদুর্গার ষষ্ঠ রূপটি হল দেবী কাত্যায়নী। ঋষি কাত্যায়নের পৌরোহিত্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দীপ্ত তেজের মিলনে কাত্যায়নীর জন্ম হয়। ঋষি কাত্যায়ন শুক্লা সপ্তমী, অষ্টমী এবং নবমীতে কন্যারূপে দেবীর পুজো করেন। ঋষি কাত্যায়নের সন্তান হিসাবে দেবী কাত্যায়নী রূপে জগৎ জুড়ে পূজিত হন। সমস্ত দেবতার মিলিত শক্তিতে বলীয়ান হয়ে দেবী বিজয়া দশমীর পুণ্যতিথিতে পুরুষের অবদ্ধ মহিষাসুরকে বধ করেন এবং স্বর্গমর্তে শান্তি ফিরিয়ে আনেন। ইনি দেবী দুর্গা, সিংহবাহিনী দেবী, ত্রিনয়নী, অষ্টভুজা। ঘোর কৃষ্ণবর্ণা চতুর্ভুজা দেবী কালরাত্রি, এনার 3 হাতে অস্ত্র, 1 হাতে বরাভয়। কালরাত্রি দেবীর সপ্তম রূপ। দেবীর কণ্ঠে দুলছে বিদ্যুৎ মালিকা। এই দেবী প্রলয়কালকেও বিনাশ করার ক্ষমতা রাখেন। অসীম মায়া শক্তির অধিকারী দেবী কালরাত্রি, তাঁর মায়ায় বিশ্ব জগৎ বিমুগ্ধ। স্বয়ং ভগবান বিষ্ণুও দেবীর প্রভাবে যোগ ও নিদ্রা আচ্ছন্ন। এই দেবীর বাহন গর্ধব। দেবীর অষ্টম রূপ হল মহাগৌরী। মহাদেবকে পতি পাওয়ার জন্য দেবী পার্বতী যখন প্রবল তপস্যায় রত, তখন কঠোর তপস্যার ফলে পার্বতীর সুগৌর কার্তবর্ণ কৃষ্ণবর্ণ হয়ে যায়। মহাদেব দেবীর কঠোর তপস্যায় তুষ্ট হন ও দেবাদিদেবের মস্তক শিরোমণি ভাগীরথীর জলে স্নান করিয়ে দেবীর গৌরবর্ণ ফিরিয়ে দেন। অষ্টমী তিথিতে আমরা দেবীর মহাগৌরী রূপেরই পূজা করি। দেবীর নবম রূপ হল সিদ্ধিদাত্রী বা মোক্ষদা। স্বয়ং মহাদেব দেবী দুর্গাকে এই সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। এই দেবী কখনো পদ্মাসনা, কখনো সিংহবাহিনী। বাহ, এ তো দারুণ ইনফো রে। তুই কি পুরাণ নিয়েও পড়াশোনা করেছিস নাকি ইন্দ্র? সত্য উদ্ঘাটনের কাজটা বড় সহজ নয় বন্ধু। সত্য উদ্ঘাটন করতে গেলে নানা বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, মগজে তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হয়, নিজেকে ভার্সেটাইল হতে হয়। ভাই, যে দেবী মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই দেবী তো চতুর্ভুজা। সিংহবাহিনী দেবীর 4 হাতে শোভিত শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তবে কি ইনি দেবী নারায়ণ স্বরূপা সিদ্ধিদাত্রী দেবী মোক্ষদা? তুই একদম ঠিক ধরেছিস। কিন্তু বাড়ির পেছনে সিদ্ধিদাত্রী দেবী মূর্তি প্রতিষ্ঠা করলোটাকে? সম্ভবত এ দুর্গবাড়ির প্রতিষ্ঠাতা রাজন্য দেবী এই মূর্তিটার নির্মাণ সম্পন্ন করেন। মূর্তিটা নিজেই এক আশ্চর্য অ্যান্টিক। চেয়ে দেখ, এত বছর ধরে ঝড় জল বৃষ্টিতে ভেজার পরেও দেবী মূর্তিটা একদম নতুনের মতো ঝকঝক করছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তো এবার ঝেড়ে কাজ তো দেখি। শুধুমাত্র দেবী মূর্তি দেখাতে নিশ্চয়ই তুই আমাকে এত দূর টেনে আনিসনি, অন্য কোনো কারণ তো নিশ্চয়ই আছে। ইন্দ্র কিছু বলল না। চটি খুলে বেদির পাশে থাকা উঁচু পাথর বাঁধানো জায়গাটায় লাফিয়ে উঠে পড়ল। তারপর দেবীর হাতে থাকা ধাতুর পদ্মফুলটা নামিয়ে আনল। খুব ধীর গলায় উচ্চারণ করল, ওম হরি ওম তৎসৎ। মুহূর্তের মধ্যে মিরাকেল। পদ্মকুড়ি প্রস্ফুটিত হয়ে উঠতেই ভিতরে দেখা গেল এক হলদেটে চিরকুট। ইন্দ্র আপন মনেই বলল, তবে এই হলো তৃতীয় সংকেত। ওম হরি ওম তৎসৎ। এই কথাটা বলতেই পদ্মটি বন্ধ হয়ে গেল। ইন্দ্র লাফিয়ে উঠে পদ্মকুড়িটি দেবীর হাতে গুঁজে দিল। অরণ্য অবাক হয়ে বলল, বাহ, এই যে আশ্চর্য কলা কৌশল! তাহলে এটাও কি রাজন্যদেবের তৈরি? কিন্তু তুই জানলি কি করে সংকেতটা পদ্মের মধ্যেই আছে? বলা মুশকিল, তবে আমার ধারণা রাজন্যদেব এই পদ্মটি নির্মাণ করেননি। তখন দেবীর হাতে অন্য পদ্ম ছিল।
এই বংশেরই কোনো উত্তরপুরুষ এক বিশেষ কৌশলে পদ্মটি নির্মাণ করেন ও চিরকুট ভেতরে গুঁজে দেন। তারপর মূল পদ্মটিকে সরিয়ে এই সংকেতে যুক্ত পদ্মকুড়িটা দেবীর হাতে গুঁজে দেন। আচ্ছা, তো দ্বিতীয় সংকেতের কথা মনে আছে? সংকেতের মধ্যে ইন্দিবর কথাটা ছিল। ইন্দিবর কথার অর্থ হলো নীলপদ্ম। আমি তখনই ভাবি পুরো বাড়ি খুঁজে দেবীর হাতের পদ্মফুলের সন্ধান পেতে হবে। তুই এতটা নিশ্চিতভাবে বলছিস কি করে যে এই পদ্মটা রাজন্যদেবের তৈরি নয়? হঠাৎ মৃদু পায়ের শব্দ পেতে ইন্দ্র অরণ্যকে ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বলল। তারপর ধীরে ধীরে পা ফেলে ওরা দেবী মূর্তির পিছনে লুকিয়ে পড়ল। মূর্তির এক পাশ দিয়ে ইন্দ্র ঈষৎ মুখ বাড়াতেই দেখল চারদিকে সতর্ক দৃষ্টি দিয়ে দেখতে দেখতে দীপ্ত মূর্তিটিকে পার হয়ে সামনের দিকে এগিয়ে গেল। মিনিট 5 ওরা চুপচাপ দাঁড়িয়ে রইল। অরণ্য কিছু একটা বলতে যাচ্ছিল। ইন্দ্র ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ দেখালো। ওরা দুজন ভাঙা পাঁচিল টপকে রাস্তায় নেমে পড়ল। তারপর ঘুরপথ দিয়ে দুর্গবাড়ির গেটের ভেতরে ঢুকতেই ওদের সঙ্গে দীপ্তর দেখা হলো। ইন্দ্রর কোঁচকানো ধুলো মাখা জামা কাপড় দেখে দীপ্ত সপ্রশ্ন দৃষ্টিতে চাইতেই ইন্দ্র হাসি মুখে বলে উঠল, কি সুন্দর সবুজাব মাঠ এই গ্রামে। কংক্রিটের শহরে তো আর এমনটা দেখাই যায় না। তাই একটু সবুজ ঘাসের বুকে গড়াগড়ি দিয়ে এলাম, মেখে নিলাম ধুলোবালি। যাই, এবার স্নানটা সেরে নি। যেতে যেতে ইন্দ্র একবার পিছন ফিরে তাকাতেই দেখল দীপ্ত সন্দেহে কুটিল দৃষ্টিতে ওদের দিকে চেয়ে আছে। নিজেদের ঘরে ঢুকে অরণ্য কিছু একটা বলতে যাচ্ছিল। ইন্দ্র ওকে বলল, ভাই একটু চুপচাপ থাক। দেখছিস তো পেছনে শত্রু লেগেছে। এই বাড়ি কিন্তু এখন শত্রুপুরী। বিকেলে ঘুরতে যাবো যখন, তখন কথা হবে। এখন চল তাড়াতাড়ি করে স্নানটা সেরে নি। ওদের স্নান পর্ব শেষ হতে না হতেই পাড়ে যে এসে বলল, बाबू साहब डाइनिंग में आइए, खाना तैयार है। মেহগিনি কাঠের তৈরি অ্যান্টিক ডাইনিং টেবিলে ইন্দ্র আর অরণ্য বসতেই ভাপা ইলিশের সুগন্ধে ওদের খিদেটা যেন একটু বেড়ে গেল। সন্দীপন বলল, আজ একটা কাজে সদরে গেছিলাম, একেবারে টাটকা গঙ্গার ইলিশ পেলাম, তাই নিয়ে চলে এলাম। যা টেস্ট হবে না। টাটকা ইলিশের গন্ধে অরণ্যর জিভে জল চলে এসেছিল। আজকের লাঞ্চটা জব্বর হলো। সুগন্ধি বাসমতি চালের ভাত, ইলিশের তেল ডিম ভাজা, বেগুন ইলিশের তেল ঝোল, কচু শাক দিয়ে ইলিশের মাথা, ইলিশ ভাপা, সঙ্গে আবার মাটন কষা, চাটনি। সবাই এক মনে খাচ্ছে, কারোর মুখে কোনো কথা নেই। অরণ্য হাত চাটতে চাটতে আর চোখে ইন্দ্রর দিকে তাকিয়ে দেখল ও প্রায় সব পদই চাকছে, কিন্তু খাবার দিকে ওর মন নেই। ওর মন পড়ে আছে অন্যদিকে। অরণ্য এবার দীপ্তর দিকে তাকালো। কপালে ভ্রুকুটি নিয়ে চুপচাপ খেয়ে চলেছে। মাঝে মাঝে ইন্দ্রর দিকে তাকিয়ে দেখছে, যেন বোঝার চেষ্টা করছে ওর শত্রু কতটা শক্তিশালী। অরণ্য ভেবে দেখল ইন্দ্রর মাথায় এখন কি চলছে তা বোঝা ওর মতো অর্বাচীনের পক্ষে সম্ভব নয়। তার চেয়ে বরং ইলিশ ভাপাতেই মন দেওয়া যাক। অরণ্য পাড়েজিকে ডেকে বলল, হ্যাঁ, আমার পাতে আর একটা ইলিশ ভাপা দাও দেখি। জব্বর রেঁধেছ কিন্তু। জম্পেশ খ্যাটন সেরে ওরা ঘরে ঢুকতেই ইন্দ্র বলে উঠল, তোকে মাত্র আধ ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যেটুকু পারিস গড়িয়ে নে, তারপর কিন্তু আমরা বেরোবো। ইন্দ্র ওর কথাটা শেষ করতে না করতেই দেখল অরণ্য পিছন ফিরে নাক ডাকতে শুরু করেছে। আধ ঘন্টা বাদে অরণ্যকে ডাকতে গিয়ে ইন্দ্র দেখল ওর এখন বেরোনোর কোনো ইচ্ছেই নেই। বেচারা ভরপেট খেয়ে চরম ঘুম ঘুমোচ্ছে। ইন্দ্র আর অরণ্যের জন্য অপেক্ষা করল না, গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। চারপাশে সবুজ ক্ষেত, পুকুর, গাছপালা দেখে ও মুগ্ধ হয়ে যাচ্ছিল। চারপাশের সবুজ যেন ওর মনেও সবুজের আমেজ এনে দিয়েছিল। একটা চাষি ক্ষেতে লাঙল দিচ্ছিল। ইন্দ্র ওর দিকে ধীর পায়ে এগিয়ে গেল। শহরের প্যান্টালুন পরা বাবুকে গ্রামের রাস্তায় দেখে চাষিটা যে মজা পেয়েছে তা ওর মুখ দেখেই বোঝা গেল। ইন্দ্র অনর্গল ওর সাথে কথা বলে যাচ্ছিল। বয়স্ক চাষির কয়েকটা কথা শুনে ইন্দ্র বেশ উত্তেজিত হয়ে উঠল। ইন্দ্র ওকে একে একে আরও অনেক কথাই জিজ্ঞেস করল।
গ্রামের চাষিরা এতটাই সরল মনে হয় যে ইন্দ্র ওকে এতগুলো প্রশ্ন করা সত্ত্বেও চাষির মনে কোনো রকম সন্দেহের উদয় হলো না। উল্টে হাসতে হাসতে বলল, বড় লোকের বড় বড় ব্যাপার স্যার, আমরা তো চুনোপুটি। হাঁটতে হাঁটতে ইন্দ্র দুর্গ বাড়ির কাছাকাছি চলে এসেছে। ও, তাহলে এই ব্যাপার, বাপ ছেলেতে মিলে ষড়যন্ত্র। বেশ বেশ, এবার জমবে খেলা। হঠাৎই যেন মাটি ফুঁড়ে উদয় হলো শান্তি কুকুরি। পেছনে ওর সাঙ্গপাঙ্গদের দলটাও আছে। শান্তি কুকুরি বোধহয় ইন্দ্রকে শান্তি দেওয়ার জন্যই পকেট থেকে কুকুরিটা বের করে বলল, কিরে, তোর লেজুরটা কোথায় গেল? কত করে বললাম বুড়োকে বলতে বাড়িটা ছেড়ে দিতে, ওখানে বাচ্চাদের খেলার মাঠ হবে। হতচ্ছাড়া বুড়ো দেবজ্ঞানটা কিছুতেই রাজি হয় না। একটা রক্ত জল করা দৃষ্টি এনে ইন্দ্রর দিকে তাকিয়ে বলল, এই যে বুড়োর চামচা, বুড়োকে বোঝাও জমিটা যেন খেলার মাঠের জন্য দিয়ে দেয়। আমি এখনো মারধর না করে চুপ করে আছি, কারণ এই শান্তি কুকুরে ফালতু কোনো অশান্তি চায় না। কি বুঝলে? বুঝলাম, আপনি অতি বুদ্ধিমান প্রাণী। আমি নিশ্চয়ই আপনার প্রস্তাবটা দেবাঞ্জন বাবুকে বুঝিয়ে বলবো। ইন্দ্র মুচকি হাসল। তারপর দুর্গ বাড়ির গেট দিয়ে টুক করেই ভিতরে ঢুকে পড়ল। অরণ্যর ঘুমটা বেশ কিছুক্ষণ আগে ভেঙে গেছিল। ইন্দ্রকে না দেখতে পেয়ে ও ঘরের লাগোয়া বারান্দায় পায়চারি করছিল। ইন্দ্রকে একা একা ঘরের দিকে আসতে দেখে বেশ রাগত স্বরেই বলল, তুই আমাকে না নিয়ে একা একা ঘুরতে চলে গেলি? এটা কি তুই ঠিক কাজ করলি বল? বেরোনোর সময় তোকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু ঘুমোনোতে তুই যদি কুম্ভকর্ণের এক কাঠি ওপর দিয়ে যাস, আমি আর কি করতে পারি বল? হুম, অনেক হয়েছে। সকালে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা বলবি কি? কোন প্রশ্নটা বলতো? আমার না ঠিক মনে পড়ছে না। এই ন্যাকামি রেখে বলবি কিনা বলতো? ইন্দ্র হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। তারপর কানে কানে বলল, বাকি অস্ত্রগুলো যে ধাতুর তৈরি, পদ্মটা কিন্তু সেই ধাতুর তৈরি নয়। তাহলে? পদ্মের ধাতু আর সেই পুরনো অ্যান্টিক বাক্সের ধাতু এক। আমি তো দুটোই হাতে নিয়ে দেখেছি। তুই কি বলছিস? আমার তো ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না স্যার? সন্দীপন কখন যেন এসে দাঁড়িয়েছে। এই যা যা ঘটনা এখানে আসার পর থেকে ঘটে চলেছে, সত্যি যা বলেছেন, ভাবাই যায় না। আমি তো বিশ্বাস করতাম গুপ্তধন শুধু বইয়ের পাতাতেই থাকে। তা যে বাস্তব জীবনেও এত হ্যাঙ্গামা বানাতে পারে কেই বা ভাবতে পেরেছিল বলুন? তবে স্যার, একটা খুশির খবর আছে। কি সে আনন্দ সংবাদ? বাবা দীপ্তর সাথে বোনের বিয়ে দিতে রাজি হয়ে গেছে স্যার। মাকে ফোন করেছিলাম, মারও আপত্তি নেই। কিন্তু দীপ্ত তো অনাথ, তাই বিয়ে এই দুর্গবাড়ির থেকেই হবে। তবে তার আগে দুজনকেই পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা বাবার আদেশ। কি দারুণ খবর না স্যার? বাহ, সত্যিই এ খুব আনন্দের খবর। ইন্দ্র হাসল, কিন্তু অরণ্য লক্ষ্য করল ইন্দ্র মুখে এ কথা বললেও ওর হাসিতে সেই ঔজ্জ্বল্য নেই। বরং ও যেন ভীষণ অন্যমনস্ক। ও যেন প্রাণপণে কোনো হিসেব মেলানোর চেষ্টা করছে। ডিনার শেষে গেস্ট রুমে এসে দরজা বন্ধ করে দিল ইন্দ্র। অরণ্য বেশ অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলি যে? এমনি ইচ্ছে হলো। নে, তুই শুয়ে পড়, আমার এখনো কিছু কাজ আছে। ভরপেট খেয়ে অরণ্যর ঘুম পাচ্ছিল। পাড়ে যে যা রাধে না, তুলনাহীন। অরণ্য আর দ্বিরুক্তি না করে পালঙ্কের নরম বিছানায় গা এলিয়ে দিল। মৃদু মৃদু নাসিকা গর্জন শুরু হয়েছে। আপাতত অরণ্যের ঘুম ভাঙার কোনো চান্স নেই। মন্ত্রপাঠে সিক্রেট চেম্বার খুলে ফেলল ইন্দ্রজিৎ। এবার ওকে তৃতীয় ধাঁধার সমাধান করতে হবে। বেশ কিছুক্ষণ কালি কলম নিয়ে সংগ্রাম করার পর দেবনাগরীতে লেখা সংকেত লিপির একটা চরণসই বাংলা করে ফেলল ইন্দ্রজিৎ। মনুষ্য পশুর সংমিশ্রণে, ভয়ালো ভয়ঙ্কর, আর্তের সেবায় সদাই তিনি রহেন তৎপর, রক্ষা করেন বক্ষ মাঝে অমূল্য রতনহার, লুকিয়ে গেছেন স্বয়ং সূর্য, খুঁজে সাধ্যকার।
তবু যদি হও বলিয়ান আপন মনোবলে, পাতালপুরীর রাস্তা গেছে পথ খোঁজো কৌশলে, মহাকালের সিদ্ধিদাত্রী ভুবন জোড়া মায়া, তাঁর পায়েতেই সূর্য হাসেন কোথায় পড়ে ছায়া, জগদীশ্বরও অস্ত্র ধরেন জগৎ পালন স্বার্থে, পথের শেষে মিলবেন তিনি লাগাও চাবি গর্তে। এবার রিপিট, এবার এ কি মানে এই সংকেতের? জগন্মাতার পায়ের নিচে সূর্য হাসে, জগন্মাতার পায়ের নিচে তো দেবাদিদেব থাকেন। এখানে কোন ছায়ার কথা বলা হচ্ছে? ছায়ার সঙ্গে কি গুপ্তধনের সম্পর্ক কি? কোথায় সেই পাতালপুরীর রাস্তা? সূর্য গুপ্তধন লুকিয়েছেন, এও কি সম্ভব? এই হেয়ালির মানে কি? ইন্দ্রজিৎ এটা বুঝতে পারছে, এক অসম্ভব বুদ্ধিমান মানুষ পূর্বপুরুষের গুপ্তধনকে সুরক্ষিত রেখেছেন অসাধারণ হেয়ালির ছলে। আপনি যেই হন, আপনাকে এই অধমের প্রণাম জানাই। ইন্দ্রজিৎ অস্ফুটে বলে উঠল। পরের দিন সকাল দেবাঞ্জন বাবুকে নিজেদের ঘরে ডেকে আনলো ইন্দ্রজিৎ। বলল, আপনার সঙ্গে কিছু কথা আছে স্যার। দেবাঞ্জন বাবু ওদের ঘরে আসতেই ইন্দ্র কোনো রকমে ভনিতা না করেই জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার পূর্বপুরুষদের কোনো বংশতালিকা পাওয়া যাবে? দেবাঞ্জন বাবু বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমাদের পারিবারিক বংশতালিকা নিয়ে আপনি কি করবেন? বংশতালিকার মধ্যে গুপ্তধনের সংকেত আছে নাকি? আমি তো আপনাকে আগেই বলেছি, আমার গুপ্তধনের উপর কোনো লোভ নেই। গুপ্তধন আবিষ্কার না হলেও আমার কিছু যায় আসে না। আমার মেয়েকে ফেরত পেয়েছি, এই ঢের। এখন ঘরের ছেলে ভালোই ভালোই ঘরে ফিরতে পারলেই হলো। সন্দীপনটা কেন যে গুপ্তধন করে খেপে উঠলো কে জানে। আচ্ছা, আপনি না হয় তা চান না, কিন্তু আপনার সন্তান তো চায়। তাহলে একটু বংশতালিকাটা দিয়ে আমাকে সাহায্য করুন না। নিশ্চয়ই করতাম, যদি জানতাম বংশতালিকা কোথায় আছে। বিশ্বাস করুন ইন্দ্রবাবু, আমি সত্যিই জানি না আমার পূর্বপুরুষরা আদৌ কোনো বংশতালিকা বানিয়েছিল কিনা। আচ্ছা, এই দুর্গ বাড়ি তো বহু পুরনো। এখানে কি কোনোদিন কোনো সুড়ঙ্গ করা হয়েছিল বলে শুনেছেন? মানে আমি বলতে চাইছি, আপনাদের কোনো পূর্বপুরুষ কি সুরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্য কোনো সুড়ঙ্গ খনন করেছিলেন? না। সুড়ঙ্গ মানে? হঠাৎ সুড়ঙ্গ খোঁড়া হবে কেন? প্রাচীন জমিদার বাড়িতে সুড়ঙ্গের কি কাজ? কেন আপনি জানেন না? আগেকার দিনে বিপদ আপদ হলে রাজা বা জমিদার বাড়ির মেয়ে বউরা যাতে গুপ্ত পথে বের হতে পারে, সেই পারিবারিক সুরক্ষার জন্য রাজারা বা জমিদাররা বিশ্বস্ত অনুচর লাগিয়ে সুড়ঙ্গ খনন করাতেন। হ্যাঁ, সে জানি, ইতিহাসে পড়েছি। কিন্তু একেই পাণ্ডব বর্জিত জায়গা, তাই পাথর দিয়ে নির্মিত দুর্গ, এখানে সুড়ঙ্গ খোদাই করে লাভ কি? এখানে কিসের লোভে শত্রু আসবে? আর আক্রমণ করবেই বা কেন? আচ্ছা, যদি ভুলক্রমেও আক্রমণ করে, কিছুই তো পাবে না। পাবে না কেন বলছেন? গুপ্তধনের লোভে পৃথিবীতে কত হানাহানি হয়, শোনেননি বুঝি? দূর মশাই, আমার কি মনে হয় জানেন, গুপ্তধন ব্যাপারটা একটা মিথ। এখানে সব গুপ্তধন কিছুই নেই। ওসব ওই সোনার পাথর বাটির মতোই অলিক, অবাস্তব। ইন্দ্র বুঝল দেবাঞ্জন বাবু হয় কিছু জানেন না, নয় কিছু বলতে চান না। সত্যিটা যে আসলে কি, সেটা ওকেই আবিষ্কার করতে হবে। ইন্দ্র প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনাদের কুলদেবতা রূপে কে পূজিত হন? প্রভু নৃসিংহদেব। তিনি আমাদের পরিবারে বংশানুক্রমিকভাবে পূজিত হন। কিন্তু তার মন্দিরটা কোথায়? এখানে আসার পর থেকে একবারও তো ওনার মূর্তি দর্শন করিনি। আসলে ওনার যে মূল মূর্তিটি ছিল, তা বহু বছর আগেই হারিয়ে গেছে। কোথায় যে হারিয়ে গেছে, কে যে নিয়ে গেছে, কেউ জানে না। এখন শূন্য বেদিতে ঘট স্থাপন করে প্রতিদিন পুজো করা হয়। আর দেবতার রোষের ভয়ে আমার পূর্বপুরুষদের কেউই ওই নতুন মূর্তি বসানোর সাহস পায়নি। ছোটবেলায় ঠাকুরমার মুখে শুনেছি নৃসিংহদেব অত্যন্ত জাগ্রত দেবতা। তিনি একাধারে দুষ্টের দমন আর শিষ্টের পালন করে থাকেন। তিনি এই সমগ্র জগৎ সংসারের পালনকর্তা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না জেনেও আমাকে অনেক সাহায্য করলেন। দেবাঞ্জন বাবু বেশ কিছুক্ষণ অবাক হয়ে ইন্দ্রের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ইন্দ্র আপন মনেই বলল, দেবাঞ্জন বাবুর সঙ্গে কথা বলাটা বৃথা যায়নি। প্রথম 4 লাইনে তাহলে গৃহদেবতা নৃসিংহদেবের কথা বলা হয়েছে। অমূল্য রত্নহার তাহলে ওনারই কাছে গচ্ছিত আছে। কিন্তু কে সেই হারটিকে
সযত্নে গচ্ছিত রেখেছিলেন। সূর্যদেব নিশ্চয়ই নন। তবে কি বংশের কোনো পুরুষের নাম সূর্যদেবের নামে ছিল? আদিত্য নয়তো? তখনকার দিনে অনেক জমিদারের নামই আদিত্য হতো। কিন্তু এই তথ্যটা জানা যাবে কিভাবে? বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা মাথায় আসতেই ইন্দ্রর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। চেয়ারের ডান দিকের হাতলের চেম্বারটা খুলে দেখা হলেও বাঁ দিকের চেম্বারটা তো খুলে দেখতে ভুলেই গেছে ইন্দ্র। বলা তো যায় না ওর মধ্যে যদি কোনো ক্লু থাকে। যেমন ভাবনা তেমনই কাজ। দরজাটা বন্ধ করে চেয়ারের বাঁ দিকের চেম্বারের কাছে মুখটা নিয়ে যেতেই অরণ্য বলে উঠল, এই তুই কি করতে চাইছিস বলতো? সাময়িক উত্তেজনায় ইন্দ্র ভুলেই গেছিল ঘরে অরণ্য আছে। হাতের ইশারায় ওকে চুপ থাকতে বলে ইন্দ্র ধীরে ধীরে উচ্চারণ করল, ওম হরি ওম তৎসৎ। ব্যাস, আবার ম্যাজিক। খুলে গেল গুপ্ত চেম্বার। অরণ্য ব্যাপারটা দেখে চমকে উঠল। অস্ফুটে বলে উঠল, হে কি ম্যাজিক! চিৎকার করে কথা বলা যাবে না, শত্রুপক্ষ ওদের ওপর নজর রাখছে। আস্তে করে পালঙ্ক থেকে নেমে ইন্দ্রের পাশে বসে অরণ্য বলল, এটা কি করে সম্ভব? তুই কি করে জানলি এখানে গুপ্ত চেম্বার আছে? আমি আকস্মিকভাবেই এই গুপ্ত চেম্বারের সন্ধান পাই। বাকিটা তুই নিজেই দেখে নে। ইন্দ্র হাসল। অরণ্য চেম্বারের ভেতরে হাত ঢুকিয়ে বার করে আনলো একতারা হলদে হয়ে যাওয়া বিবর্ণ কাগজ। সিল্কের দড়ি দিয়ে সেগুলো একসঙ্গে বাঁধা, আর কাগজের প্রথম পাতায় লেখা হয়েছে রাজা আদিত্যদেব কি কর্চা। পরের দিনটা রাজা আদিত্যদেব কি কর্চা এই পরেই কাটিয়ে দিল ইন্দ্রজিৎ। অরণ্য বেচারা আর কি করে, ও কিছুক্ষণ বারান্দায় পায়চারি করল। তারপর মাথা চুলকে ভাবতে চেষ্টা করল আদিত্যদেবের কর্চায় কি লেখা আছে, যার জন্য ইন্দ্র এতটা এক্সাইটেড। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পারমিতা আর সন্দীপনের সঙ্গে ক্যারাম খেলতে বসে গেল। কিছুক্ষণ খেলার পর দীপ্ত ওদের সঙ্গে যোগ দিল। মারেজের রান্না অরণ্যের বেশ লেগেছে। সুযোগ বুঝে রান্নাঘরে ঢুকে পারেজের কাছ থেকে ইলিশ মাছ সহ কয়েকটা রেসিপি বাগিয়ে নিল। মোবাইল ক্যামেরায় পারেজের ছবি তুলে হেসে বলল, কাগজে তোমার ছবি বেরোবে, বুঝলে পারেজি? পারেজি কি বুঝল তা জানা গেল না, তবে সাদা দাঁতের এক ঝলক দেখা গেল। অরণ্য ঘরে গিয়ে ইন্দ্রকে বলল, ভাই পুরো বোর হচ্ছি, কিছু একটা কর না। সংকেত লেখা কাগজটা অরণ্যকে ধরিয়ে ইন্দ্র বলল, চল বেটা, শুরু হো যা। তুই যদি ধাঁধার উত্তর বের করতে পারিস তবে বুঝবো তোর মাথায় কিছু ঘিলু আছে। কি এত বড় কথা? আমি না হয় তোর অ্যাসিস্ট্যান্টই, তা বলে এত বড় অপমান? শার্লক হোমস কখনো ওয়াটসনকে এমন কথা বলেছে? কিংবা ব্যোমকেশ অজিতকে? বিশ্ব সাহিত্যে কোনো গোয়েন্দা তার সহকারীকে এভাবে অপমান করে না, আর তুই কি না? আমি রক্ত মাংসের গোয়েন্দা ভাই, আমাকে অরিজিনাল রহস্যের সমাধান করে পেট চালাতে হয়। এমনিতেই এই সংকেত আর আদিত্যদেবের কর্চার চোটে মাথা পুরো ঘেঁটে তোকে খামোকা অপমান করবো কেন? তুই তোর মগজের ঘিলু দিয়ে চটজলদি সমাধানটা করে ফেললেই তো হয়, আমার খানিক পরিশ্রম বাঁচে। ইন্দ্রর মুচকি হাসি দেখে গা জ্বলে গেল অরণ্যের। রেগে গিয়ে বলল, বেশ, এক্ষুনি করে দিচ্ছি। প্রথম 4 লাইনে তো স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে দুর্গা বাড়ির কুলদেবতা নৃসিংহদেবের কথা বলা হয়েছে। আর পরের 4 লাইনে এই যার কর্চা তুই সারাদিন ধরে পড়ছিস সেই আদিত্যদেবের কথা বলা হয়েছে। সূর্য ইজ ইকুয়াল টু আদিত্য, ভেরি সিম্পল। বাকিটা বলতে কিছু সময় লাগবে। ইন্দ্র মুচকি মুচকি হাসছিল। হঠাৎই অরণ্য ভীষণ উত্তেজিত কণ্ঠে বলল, এই তার মানে এই সংকেত লিপি, এই নির্মাণ শৈলী সবই জমিদার আদিত্যদেবের তৈরি? মানে সেই ম্যাজিক বক্সটাও? আমার সঙ্গে থেকে থেকে তোর মাথা অনেকটা খুলেছে দেখছি। একদম ঠিক ধরেছিস। এই মূল্যবান সম্পদকে লুকিয়ে রাখতে জমিদার আদিত্যদেব এই আশ্চর্য কৌশল নির্মাণ করেন, আর সংকেতের মাধ্যমে উত্তর পুরুষদের জন্য হদিশ রেখে যান। অসাধারণ প্রতিভাবান পুরুষ ছিলেন তো এই আদিত্যদেব। একদম ঠিক। সূর্যের আলোর মতোই তাঁর প্রতিভার বিস্তার ছিল। এই দুর্গ বাড়িতে, বাগানে, ফোয়ারার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধেক স্কাল্পচার তার নিজের হাতে তৈরি। দুর্দান্ত শিল্পী ছিলেন রাজা আদিত্যদেব।
এই তুই কি করে জানলি বলতো যে উনি অসম্ভব গুণী শিল্পী ছিলেন? আরে আদিত্যদেবের কর্ছায় তিনি নিজে কথা লিখে গেছেন। ওই বাক্সটাও তার নিজের হাতে নির্মিত। তিনি যা লিখেছেন তা অনুবাদ করলে দাঁড়ায়, কয়েকটা ধাতুর সংমিশ্রণে আজ একটা নতুন ধাতু আবিষ্কার করলাম। এ ধাতু আগুনে গলে না, পাথরে ভাঙে না। আমার মন বলছে আমরা খুব শীঘ্রই আদিত্যদেবের শিল্পী সত্তার আরও কিছু নমুনা পেতে চলেছি। বুঝলি, এই সংকেত আর রাজা আদিত্যদেব কি কর্চা পড়ে আমার একটা গভীর সন্দেহ হচ্ছে। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে কি ভাই গুপ্তধন হাতের মুঠোয়? গুপ্তধন কথাটা একটু চিৎকার করেই বলে ফেলেছিল অরণ্য। দরজার দিকে তাকিয়ে দেখল পর্দার নিচ থেকে দুটো চটি পড়া পা চটপট সরে গেল। অরণ্য চাপা গলায় বলল, ইন্দ্র, পর্দার নিচে। আমি ব্যাপারটা আগেই লক্ষ্য করেছি, তুই চাপ নিস না। রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে নিজেদের রুমে দেবাঞ্জনবাবু ও সন্দীপনকে ডেকে আনলো ইন্দ্র। তারপর বোধহয় বাতাসকে শুনেই বলল, আমি বোধহয় জানতে পেরেছি আপনাদের বংশের গুপ্তধন কোথায় আছে। সন্দীপন ভীষণ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি আপনি তাহলে গুপ্তধনের চাবিকাঠি খুঁজে পেয়েছেন? আমার দৃঢ় বিশ্বাস ছিল পারলে একমাত্র আপনিই পারবেন। কালকেই রহস্য উন্মোচন, আপনারা প্রস্তুত থাকবেন। এতক্ষণে দেবাঞ্জনবাবু মুখ খুললেন, বেশ গম্ভীর গলায় বললেন, সবই তো বুঝলাম ইন্দ্রবাবু, গুপ্তধনটা কি? এতদিন অপেক্ষা করলেন, আর না হয় একটা রাত অপেক্ষা করুন। তবে এ কথা বলতে পারি, সবার চোখে ধাঁধা লেগে যাবে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করব স্যার। আপনি ভাবতেও পারবেন না আমরা কি এক্সাইটেড লাগছে। আজ রাতে ভালো করে ঘুমিয়ে নিন, কাল সকালে অনেক কাজ। ঘুম এলে হয়। কথাটা বলে ভারী পর্দা সরিয়ে সন্দীপন ও দেবাঞ্জনবাবু চলে গেলেন। ওরা চলে যেতেই অরণ্য চাপা গলায় বলল, তুই তো আমাকে জোরে কথা বলতে বারণ করলি, অথচ তুই নিজেই দরজা বন্ধ না করে অমন গাঁ গাঁ করে চেঁচাচ্ছিলি কেন? ও কিছু না, একটা গাধাকে মূলোর টোপ খাওয়াচ্ছিলাম। গাধা মূলোর টোপ? এই রাত্রির বেলা কি সব হেয়ালি করছিস বলতো? কিছুই তো বুঝতে পারছি না। কাল সকালেই সব বুঝতে পারবি। নে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড় দেখি, কাল কিন্তু প্রচুর কাজ। কোনো একটা নম্বরে টেক্সট মেসেজ পাঠালো ইন্দ্র। অরণ্য দেখল মেসেজে লেখা আছে, ইটস ভেরি আর্জেন্ট। ওদিকে ঘুম আসছে না দীপ্তর, ক্রমাগত ঘরের মধ্যে পায়চারি করে চলেছে। কিছুক্ষণ পর বারান্দায় এক অন্ধকার কোণ থেকে বার করে আনলো সেই ম্যাজিক বক্স। ওম হরি ওম তৎসৎ এই বলতেই পেটিকা খুলে গেল, কিন্তু জঠর তো শূন্য। তবে কি এত পরিশ্রম বৃথা যাবে? গুপ্তধন ওর হাতে কি এসেও ফসকে যাবে? ইন্দ্রজিতের বুদ্ধিমত্তায় গুপ্তধন পাবে সন্দীপন, কিন্তু সে তো হতে দেওয়া যায় না। ইন্দ্রজিৎ নাকি জেনে গেছেন গুপ্তধন কোথায় আছে। ও দরজার আড়াল থেকে সব শুনেছে। তা ইন্দ্রজিৎই খেটে খুঁটে গুপ্তধন আবিষ্কার করুন, শেষ হাসিটা ওই হাসবে। দীপ্তর ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। মোবাইলে একটা নম্বর ডায়াল করে চাপা গলায় বেশ কিছুক্ষণ কথা বলল। তারপর ও পরম শান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 9টা বাজতে না বাজতেই সন্দীপনের দরজায় ধাক্কা দিতে লাগলো। অরণ্য তখনও ঘুমোচ্ছে। ইন্দ্র দরজা খুলতেই দেখল সন্দীপন রেডি স্টেডি গোড় লুকে দাঁড়িয়ে আছে। ইন্দ্রকে দেখে সন্দীপন হাসল, তারপর বলল, চলুন স্যার, আর সময় নষ্ট না করে এই গুপ্তধন উদ্ধারে নেমে পড়া যাক। এত সকাল সকাল তো গুপ্তধন উদ্ধার হবে না স্যার। সন্দীপন অবাক হয়ে ইন্দ্রের দিকে তাকিয়েছিল। অরণ্যের ঘুমটা আগেই ভেঙে গেছিল। ইন্দ্রের গলা শুনে ও বিছানায় উঠে বসল। সেখান থেকেই বলল, এত সকালে গুপ্তধন উদ্ধার হবে না কেন? সূর্যদেবের সঙ্গে গুপ্তধন উদ্ধারের একটা বড় সম্পর্ক আছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাড়ির পেছনে দেবী প্রতিমার কাছে যেতে হবে। ওখানে গেলেই মিলবে গুপ্তধনের সন্ধান। সন্দীপনের যেন আর তর্স হয়েছে না। 12টার মধ্যে খাওয়া দাওয়া করে ওরা সবাই দেবী মূর্তির পাদদেশে গিয়ে হাজির হলো। দীপ্তকে কেউ না ডাকলেও দেখা গেল দীপ্ত সন্দীপনের পিছু পিছু এসে দাঁড়িয়েছে। দীপ্তকে দেখে ইন্দ্র হাসল। সন্দীপন অবাক হয়ে ইন্দ্রের দিকে তাকিয়ে বলল, আমরা এখানে এলাম কেন? গুপ্তধন কোথায়? একটু অপেক্ষা করো,
এক্ষুনি দেখতে পাবে। ততক্ষণ বরং একটু গল্প শুনে নাও। আচ্ছা, আপনারা সবাই জানেন এই দুর্গবাড়ির প্রতিষ্ঠাতা রাজা রাজন্যদেব। এই দেবী মূর্তিটাও তাঁর আমলেই নির্মিত। রাজা রাজন্যদেবের হাতে এসে পড়ে নবরত্নে গাঁথা এক ছড়া হার। সে হার ছড়া নাকি স্বয়ং সিরাজদৌল্লার ছিল। আপনি কি করে জানলেন এই হার ছড়ার মালিক স্বয়ং সিরাজউদ্দৌলা? রাজা আদিত্যদেব কি করচা থেকে। রাজা আদিত্যদেব কি করচা মানে? আরে সব বলছি, গল্পটাকে শুনুন। একজন ফরাসি নাবিক বেহেড মাতাল অবস্থায় রাজন্যদেবকে এই হার ছড়া নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। সে জানায় এক মৃত্যু পথযাত্রী সৈনিক ওকেই হার ছড়া দেয়। পলাশী প্রান্তরে সিরাজের পরাজয়ের পর প্রাসাদে অবাধে লুণ্ঠন কার্য চলে। সৈনিকটি লুটের মাল হিসাবে ওই হার ছড়াটা নিয়ে পালায়। পালাবার সময় সিরাজের কোনো অনুগত সৈনিক ওই ইংরেজ যোদ্ধাকে তলোয়ার দিয়ে আঘাত করে। সৈনিক পালাতে যায়, কিন্তু ওই ঘা বিষিয়ে ওঠে। রাস্তায় পড়ে কাতরাতে থাকা ওই সৈনিকের মৃত্যুর সময় নাবিকটা ওর মুখে জল দেয়। কৃতজ্ঞতা স্বরূপ সৈনিক সিরাজের অমূল্য হার ছড়া ওই ফরাসি নাবিককে দিয়ে যায়। রাজন্যদেব এই গল্পে কতটা বিশ্বাস করেছিলেন তা জানা যায় না, তবে পরের দিন জহুরি দিয়ে হার ছড়াটা তিনি যাচাই করান। তারপর থেকে এই দামি হার ছড়া তিনি সব সময় গলায় ধারণ করতেন। বংশের পরবর্তী পুরুষ আদিত্যদেব এই হার ছড়াটাকে লুকিয়ে ফেলেন। আসলে আদিত্যদেবের পুত্র রোহিতাক্ষদেব ছিলেন জুয়ারি। আদিত্যদেবের মনে ভয় ছিল যদি কোনোদিন দিনারদায় এই অমূল্য জিনিস হাতছাড়া হয়ে যায়। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। দেবাঞ্জন বাবু বেশ অবাক হয়েছেন। আপনি আমার পরিবার সম্পর্কে এত তথ্য পেলেন কোথায়? আগেই তো বললাম, রাজা আদিত্যদেব কি করচা থেকে। হঠাৎ দুর্গবাড়ির একটা গোপন জায়গা থেকে আমি ওটা পেয়ে যাই। সেখান থেকেই আদিত্যদেবের সব কথা জানতে পারি। হঠাৎই ইন্দ্র মাটির দিকে চেয়ে দেখল সূর্যের আলো দেবীর চরণ ছুঁয়ে মাটির একটা বিশেষ জায়গাকে স্পর্শ করেছে। ইন্দ্র বলল, আসুন দেখা যাক। অরণ্য শাবলটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ইন্দ্র জায়গাটা দেখাতেই অরণ্য কোপ দিতে শুরু করল। দু একটা কোপ দিতেই শক্ত পাথরের গায়ে শাবলের আঘাত লাগতেই অরণ্য থেমে গেল। ইন্দ্র দুহাত দিয়ে মাটি সরাতে লাগলো। সবাই অবাক হয়ে দেখল একটা বৃত্তাকার মসৃণ পাথর সুচারুভাবে বসানো আছে। গর্তের মুখ ঢেকে রাখার এ এক অদ্ভুত সুন্দর কলা কৌশল। আদিত্যদেব মাটির 2 ফুট গভীরে একটা পাথর পুঁতে তার উপর সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিয়েছেন। সাধারণ মানুষ দেখে ভাববে মাটির উপর ঘাস জন্মেছে। গর্তের হদিশ বুঝবে এই সাধ্য কার। খানিকক্ষণের চেষ্টায় পাথর সরিয়ে ফেলা হলো। টর্চের আলো ফেলতেই দেখা গেল পাতালে ঢোকার রাস্তা ধাপে ধাপে নেমে গেছে। ইন্দ্র বলল, সবাই একটু অপেক্ষা করুন। বহুদিন ধরে বন্ধ থাকায় ভেতরের বাতাস কিন্তু বিষাক্ত হতে পারে। তারপর অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তুই দেবীর হাত থেকে চক্রটা নিয়ে আয়। পাতালপুরিতে চক্র কি হবে? দরকার আছে, দেখতেই পাবি। অরণ্য জুতো খুলে উঁচু পাথরটায় উঠে দেবীর হাত থেকে চক্রটা আলতো করে তুলে নিল। প্রায় ঘন্টা খানেক বাদে একটা 4 সেলের টর্চ হাতে নিয়ে ইন্দ্র নিচে নামতে লাগলো, ওর পিছনে বাকিরা। হঠাৎ একটা পাথরে পা পিছলে যেতে ইন্দ্র দেওয়াল ধরে নিজেকে সামলে নিল। দেওয়ালটা বেশ স্যাঁতস্যাঁতে। একটা জোলো হাওয়া এসে ওর নাকে ঝাপটা মারল। জোলো হাওয়ার স্পর্শে দেবাঞ্জন বাবু বেশ চমকে উঠে বললেন, এ কি ইন্দ্রবাবু, জলের স্পর্শ পাচ্ছি কেন? আমরা দিঘির ভেতর দিয়ে যাচ্ছি স্যার। এই সুড়ঙ্গ পথ সোজা কোথায় গেছে জানেন? কোথায়? এই সুড়ঙ্গ পথ নদীর ভেতরে স্থাপিত মন্দিরের দরজায় গিয়ে শেষ হয়েছে। জলের তলায় এই মন্দিরটা স্থাপন করেছেন আপনারই বংশের এক অসামান্য শিল্পী আদিত্যদেব। জলের তলায় মন্দির? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। এটাও আদিত্যদেবের চমৎকার বুদ্ধির ফসল। রৈতাক্ষর হাত থেকে ওই অমূল্য রত্নহার রক্ষা করার জন্য তিনি দিঘির ভেতর একটা মন্দির তৈরি করেন ও মূল্যবান সম্পত্তি ওখানেই লুকিয়ে রাখেন। শুধু তাই নয়,
আপনাদের বংশের উপাস্য দেবতা নৃসিংহদেবের কোষ্ঠী পাথরের তৈরি অসামান্য শিল্পগুণ সমৃদ্ধ মূর্তিটাও কৌশলে মন্দিরেই স্থাপন করেন আর রটিয়ে দেন মূর্তিটি নিরুদ্দেশ। আপনাদের বংশের সেই অমূল্য রত্নহার দেবতার কাছেই গচ্ছিত আছে। ওরা সবাই দেওয়াল ধরে ধরে এগোতে লাগলো। ইন্দ্র সামনে টর্চের আলো ফেলতে দেখল মন্দিরের দরজা দেখা যাচ্ছে। ও অরণ্যকে উদ্দেশ্য করে বলল, এবার চক্রটা দে। অরণ্য চক্রটা এগিয়ে দিতেই ইন্দ্র টর্চটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। সুদৃশ্য কাঠের দরজা, সবাই মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে। ইন্দ্র দরজার নির্দিষ্ট খোপে চক্রটা লাগিয়ে ঈষৎ চাপ দিতেই ঘর ঘর করে দরজার দুটো পাল্লা দুদিকে সরে গেল। টর্চের আলোয় গর্ভগৃহ আলোকিত হয়ে উঠল। মন্দিরের স্বর্ণপীঠিতে মণিমাণিক্যে সজ্জিত নৃসিংহদেব দণ্ডায়মান। আহা, কি অপূর্ব কোষ্ঠী পাথরের তৈরি সেই মূর্তি! দুচোখ দিয়ে যেন করুণার জ্যোতি বিকিরিত হচ্ছে। গর্ভগৃহের ভিতর ইন্দ্রের গলা যেন গম গম করে উঠল। ইনি আপনাদের কুলদেবতা নৃসিংহদেব। রাজন্যদেব এনাকে মন্দিরে প্রতিষ্ঠা করেন। নৃসিংহদেবের গলায় তুলছে রত্নখচিত হার। হারের ঔজ্জ্বল্য মূর্তির ঔজ্জ্বল্য মিলেমিশে সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এই হলো আপনাদের বংশের গুপ্তধন, রাজন্যদেবের কণ্ঠহার। পেছন থেকে কেউ একজন হেসে উঠল। ইন্দ্রর দিকে তাকিয়ে বলল, আমার হাতে পিস্তল, সুতরাং কেউ কোনো রকম বেয়াদপি করবে না। আমার নাম সবাই জানে, শান্তি কুকুরি। অশান্তি পছন্দ করি না। ফালতু অশান্তি করলে কুকরি চালিয়ে ভুঁড়ি ফাঁসিয়ে দেব। এই যে বিচ্ছু গোয়েন্দা, রত্নহারটা এদিকে বাড়িয়ে দিন। হ্যাঁ, দেব। এত তারা কিসের কুকরি বাবু? এই অমূল্য সম্পদের লোভ তো আপনার বহুদিনের। যদিও আপনি রত্নহারের বিষয়টা জানতেন না। আপনি আপনার বাবার মুখ থেকে শুনেছিলেন এই বাড়ির কোথাও একটা পিতলের বাক্স আছে, আর নিজে মনে বিশ্বাস করতেন ওই বাক্সের ভেতরে গুপ্তধন আছে। তাই তো বারবার দেবাঞ্জন বাবুকে এই দুর্গ বাড়ি থেকে হটানোর চেষ্টা করতেন। আপনি জানতেন হানা দিয়েও কিচ্ছু করতে পারবেন না, কারণ এই দুর্গ বাড়ির দরজা যথেষ্ট মজবুত। দেখলেন সে প্রচেষ্টা কোনোভাবেই সফল হওয়ার নয়। তখন নিজের ছেলেকে সন্দীপনের সঙ্গে একই কলেজে ভর্তি করালেন। যথারীতি দীপ্ত যেচেই সন্দীপনের বন্ধু হয়ে যায়, একসঙ্গে এক বেঞ্চে বসা শুরু করে। দীপ্ত আপনার ছেলে আপনার থেকেও এক কাঠি বাড়া। গুপ্তধনের লোভে পারমিতার সঙ্গে প্রেমের অভিনয় করতে লেগে পড়ে। ওরা চারজন এই জমিদার বাড়িতে বেড়াতে এসেছিল। দৈবাতি বাক্সটা সন্দীপনের হাতে লাগে। সন্দীপন অনেক চেষ্টা করেও খুলতে পারেনি, দীপ্তও পারেনি। ইন্দ্র এক নাগারে বলে যাচ্ছিল। হঠাৎ ইন্দ্রকে থামিয়ে দেবাঞ্জন বাবু বলে উঠলেন, আপনি বলতে চাইছেন দীপ্ত শান্তি কুকরির ছেলে? দীপ্ত অনাথ নয়? বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড দেখে নেবেন দীপ্তর বাবার নাম কি লেখা আছে। আরেকটা কথা, আপনার মেয়ে পেছনের ভাঙা পাঁচিল দিয়ে ঢোকার পর পারমিতার ওপর যে আক্রমণ হয়েছিল তা এই শান্তি কুকরির লোকজনই করিয়েছিল। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ইন্দ্র দাঁড়িয়ে। গুলি মারলে খুলি উড়ে যাবে। হঠাৎ শান্তি কুকুরির হাত থেকে রিভলভার ছিটকে গেল। নিচু হয়ে কুড়াতে যেতেই ইন্দ্রের এক লাথিতে দেওয়ালের ধারে ছিটকে গেল শান্তি কুকুরি। ওর দলের ছেলেগুলো শান্তি কুকুরির অবস্থা দেখে চুপ করে গেছে। ইন্দ্র হাত পা ঝেড়ে আবার বলতে শুরু করলো। পেটিকা খোলার আশা ছেড়ে হতাশ হয়ে সন্দীপন আমার কাছে আসে, যদি আমি কিছু করতে পারি। বাক্সটা পরিষ্কার করার পর বাক্সের নিচে খোদাই করা ব্রাহ্মলিপিটা আমার নজরে পড়ে। যদিও তখন জানতাম না ওটা ব্রাহ্মলিপি। আমি ইন্ডিয়ান মিউজিয়ামের কিউরেটর ভদ্রলোকের সঙ্গে কথা বলি। উনি আমায় বলেন ওতে খোদাই করা আছে ওম হরি ওম তৎসৎ। বাড়ি ফিরে বাক্সটা ঘুরিয়ে ফিরে দেখছিলাম। হঠাৎই খেয়ালের বসে বলে উঠি ওম হরি ওম তৎসৎ, আর সঙ্গে সঙ্গে ম্যাজিক, বাক্সটা খুলে যায়। সন্দীপন বাক্সে চিরকুট ছাড়া কিছু না পেয়ে হতাশ হয়। বাক্সটা আমার কাছ থেকে নিয়ে চলে যায়, কিন্তু বন্ধুদের কাছে বড়াই করা লোকটা সামলাতে পারে না। বাক্সটা বন্ধুদের দেখায়।
দীপ্ত সংস্কৃত পড়তে জানত, আর বাবার কাছে এই বাক্সের ব্যাপারে আগেই শুনেছিল, তাই ও দুয়ে দুয়ে 4 করে নেয়। পারমিতাকে ফোনে বুঝিয়ে বুঝিয়ে বাক্সটা চুরি করতে রাজি করিয়ে ফেলে। আর কি, তারপর দুজন মিলে হেতমগড়ে চলে আসে। ভাঙা পাঁচিল দিয়ে ঢোকে। ওর বাবা শান্তি কুকরির লোকজন একটা লোক দেখানো হাঙ্গামা করে, ওদের ব্যাগগুলো নিয়ে চলে যায়। দীপ্তর উদ্দেশ্য ছিল পেটি কাটা ওর বাবার কাছে পৌঁছানো। এই আক্রমণের ফলে বাক্সটা সরানোও গেল, আর পারমিতার মনে দীপ্তর অসহায়তার প্রমাণও করা গেল। এক ঢিলে 2 পাখি মারা গেল। পারমিতা ভীষণ রেগে এগিয়ে এসে দীপ্তর গালে ঠাস করে চড় মেরে দিল। শ্যানলদা সিঁড়ি দিয়ে নামতে নামতে পড়লে, সে কি, মনে হচ্ছে আমি ভালো সিনটা মিস করে ফেললাম। তা আসামিরা কই? এই তো সব, একটু ভালো করে খাতিরদারি করলেই সব গল গল করে পড়ে দেবে। ইন্দ্র হাসল, তারপর দেবাঞ্জন বাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি কি দেবতার গলা থেকে রত্নহারটা খুলে নেবেন, নাকি তার নৃসিংহদেবের গলার মালা রূপেই বিরাজমান থাকবে? কারণ সেটা হলেই সব থেকে ভালো হয়। ও, আপনি রাজি? অনেক ধন্যবাদ। কিন্তু বাকি ঘটনা তো ঠিক বুঝতে পারলাম না। তুই কি করে জানলি দীপ্ত শান্তি কুকরির ছেলে? সব বলবো, আগে ওপরে যাই, একটু জল খাবো। অনেকক্ষণ কথা বলছি তো, ভীষণ কষ্ট হচ্ছে। মন্দিরের দরজা ভেজিয়ে চক্র জায়গা মতো ঢোকাতেই দরজা লক হয়ে গেল। ওরা সবাই একে একে উপরে উঠে এলো। ইন্দ্র বলতে শুরু করলো, ঘটনার সূত্রপাত বহুদিন আগে, যখন নিয়ামতপুরের জমি খনন করার সময় পেটিকাটা পাওয়া যায়। বিক্রমদেবের সঙ্গে আরেকজন এই পেটিকার কথা জানতেন। তিনি বিক্রমদেবের নায়েব রাজবংশী। রাজবংশী নিজের ছেলেকে এই পেটিকার গল্প করে। পেটিকার ওপর ওর লোভ হয়। জমিদারির আনাচে কানাচে ঘুরলেও বাক্সটা খুঁজে পাওয়া যায় না। শেষে ছেলেকে সন্দীপনের সঙ্গে বন্ধুত্ব করিয়ে বাক্সটা হাসিল করার চেষ্টা করে। বাধা দিয়ে দেবাঞ্জন বাবু বলে উঠলেন, কিন্তু রাজবংশী কাকাকে তো আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু ওনার সঙ্গে শান্তি কুকরির কি সম্পর্ক? আরে, আপনি এখনো বুঝতে পারেননি? রাজবংশী বাবু হলেন শান্তি কুকরির বাবা। আপনি এত কিছু কি করে জানলেন? একজন বয়স্ক চাষির সঙ্গে কথা বলছিলাম, তাকে শান্তি কুকরির কথা জিজ্ঞাসা করতেই বলল, আপনার বাড়িতেই তো শান্তি কুকরির ছেলে থাকে। আপনি আমার কাছে শান্তি কুকরির কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সে কে? বলল, কেন, ওই যে ফর্সাপানা লম্বা ছেলেটা। আমি বুঝলাম চাষিটা দীপ্তর কথা বলছে। চাষি নিজের কথার খেই ধরেই বলল, শান্তি কুকরিদের সঙ্গে ও দুর্গবাড়ির অনেক দিনের সম্পর্ক। শান্তি কুকরির বাবা নাকি ওই জমিদার বাড়ির নায়েব ছিল। কিন্তু নায়েব কাকা তো একাই থাকতেন, ওনার পরিবারকে তো আমি কখনো এই গায়ে দেখিনি। সেই জন্যই আপনি শান্তি কুকরিকে চিনতে পারেননি। আসলে রাজবংশী বাবুর পরিবার অন্য গ্রামে থাকতো। উনি গিয়ে মাঝে মাঝে দেখা করে আসতেন। যদিও তখন আপনাদের জমিদারি তেমন একটা ছিল না, তবুও নায়েব গোমস্তা ছিল। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক করে আপনার বাবার মৃত্যু হলে উনি আর বাক্সটার কথা আপনাকে বলে যেতে পারেননি। আমি আসলে ছোট থেকেই কলকাতায় মামার বাড়িতে মানুষ, ছুটি ছাটায় গ্রামে আসতো। বাবা আমাকে কোনোদিনই এই অদ্ভুত বাক্সটার কথা বলেননি, হয়তো বড় হলে বলতেন। বাবার স্মৃতি আমার কাছে আচ্ছা। বাবা অনেক বয়সে বিয়ে করেছিলেন। আমার যখন 8 বছর বয়স বাবা মারা যান। তারপর থেকে পাকাপাকিভাবে কলকাতায়। এখানে তেমন আসেনি বলা চলে, বাণিজ্যের জিম্মায় সব থাকতো। ভাগ্যিস ছেলেটা জোর করলো, বাবার স্মৃতি। তাহলে এই হলো বাক্সের গল্প। আচ্ছা, আপনি কি করে গুপ্তধনের সন্ধান পেলেন ইন্দ্রবাবু? আমার তো আর কৌতূহল যে বাঁধ মানছে না। বাক্সটা খোলার পর আমি একটা সংকেত পাই। তোমার মনে আছে সন্দীপন, আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম তোমাদের গ্রামের বাড়িতে কোনো দিঘি আছে কিনা? সংকেতে কি দিঘির কথা উল্লেখ ছিল? একদম। দ্বিতীয় সংকেতটা পাই আকস্মিকভাবে। জমিদার বাড়ির সিংহাসন সদৃশ্য চেয়ারে বসে আমার চেয়ারের হাতলগুলো দেখে সংশয় হয়, এগুলো এত বিরাট কেন? ডান দিকের হাতলের কাছে গিয়ে ওম হরি ওম তৎসৎ বলতেই চেম্বারটা খুলে যায়, আর চিরকুটের মধ্যে দ্বিতীয় সূত্রটা আমি পেয়ে যাই। আমি ওটা পড়ে বিস্তর মাথা ঘামিয়ে বুঝতে পারলাম তৃতীয় সূত্রটা রয়েছে দেবীর হাতের পদ্মের মধ্যে।
পদ্মটি আলতো করে দেবীর হাত থেকে নিয়ে দেখি বাক্সটা যে ধাতুতে তৈরি ছিল পদ্মটাও সেই একই ধাতুতে তৈরি। আমি পদ্মের সামনে আস্তে আস্তে করে ওই মন্ত্রটা বলি। পদ্ম পাপড়ি মেলে খুলে যায়, বেরিয়ে আসে তৃতীয় চুরকুট। আমিও অনুবাদ করতে লেগে পড়ি। সেই জন্যই কি সেদিন আপনি আমায় ডেকে আমাদের কুলদেবতার কথা জিজ্ঞেস করছিলেন? একদম ঠিক ধরেছেন। নৃসিংহদেব হলেন আপনাদের কুলদেবতা, আর এইটা জানার পর থেকেই প্রথম 4টে লাইনের অর্থ আমার কাছে স্পষ্ট হয়ে যায়। রত্নহার তাহলে নৃসিংহদেবের কাছে গচ্ছিত আছে, কিন্তু পরের 4 লাইনের অর্থ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। সূর্য গচ্ছিত রাখলেন। সূর্য তো আর সূর্যদেব হতে পারে না। তবে কি বংশের কোনো পূর্বপুরুষের নাম সূর্যদেবের নামে ছিল? আপনাকে বংশতালিকার কথা জিজ্ঞাসা করি, কিন্তু তখন আপনার সে তথ্য জানা ছিল না। হঠাৎই বিদ্যুৎ চমকের মতন একটা সম্ভাবনার কথা আমার মাথায় আসে। আমি ভাবি ওই সিংহাসন চেয়ারের বাঁদিকের চেম্বার তো খুলে দেখা হয়নি। খুলতেই বেরিয়ে আসে আদিত্যদেবের কর্চা। ব্যাস, আমার সংশয় নিরসন হয়। সংকেত থেকে বুঝতে পারি সূর্যের আলো দেবী মূর্তির পা ছুঁয়ে যেখানে ছায়া সৃষ্টি করবে সেখানেই রয়েছে পাতালে যাওয়ার সুড়ঙ্গ পথ। আদিত্যদেব অত্যন্ত কৌশলী শিল্পী ছিলেন। নিজের ছেলের হাত থেকে কুলদেবতা ও রত্নহার বাঁচাতে নিজের হাতে এক অপূর্ব কৌশল নির্মাণ করেছিলেন। আপনার কি মনে আছে দেবাঞ্জন বাবু, আমি আপনাকে একটা সুড়ঙ্গের কথা জিজ্ঞাসা করেছিলাম? দেবাঞ্জন বাবু ঘটনার গতি প্রকৃতি দেখে থম মেরে বসেছিলেন। দীপ্তর ঘটনাটা বোধহয় এখনো মন থেকে মেনে নিতে পারেননি। তিনি শুধু ঘাড় হেলিয়ে সায় দিলেন। সন্দীপন উত্তেজিত কণ্ঠে বলল, ভাই আপনি বলেছিলেন সকাল সকাল গুপ্তধনের উদ্ধারে গিয়ে কোনো লাভ নেই, বেলায় গেলেই হবে। তুমি একদম ঠিক ধরেছ, আর বাকিটা তো চোখের সামনেই দেখতে পেলে। পাঁড়েজি এসে বলল, বাসন্তী পোলাও আর কষা মাংস তৈরি হয়ে গেছে, কেউ না খেয়ে যাবেন না বাবুরা। বাসন্তী পোলাও আর কষা মাংস? পারেজি তুমি যুগ যুগ জিও। শ্যান্নালদার দিকে ফিরে বলল, স্যার, পারেজির হাতে রান্না খেলে জীবনেও ভুলবেন না। অরণ্য সন্দীপনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, এই নাম ধাম বদলে যদি গল্পটা কাগজে লিখি, আপনার কি কোনো আপত্তি আছে? একদমই নয়, লেখকের স্বাধীনতা অবশ্যই আপনার আছে, আমি সেই স্বাধীনতাকে সম্মান করি। রহস্যের সমাধান হলো, রত্নহারের সঙ্গে কুলদেবতা উদ্ধার হলো। এখন আবার বাসন্তী পোলাও আর কষা মাংসও হবে। দেবাঞ্জন বাবু, চক্রটাকে সাবধানে রাখবেন, নইলে আবার চক্র খুঁজতে না গোয়েন্দার ডাক পড়ে। ইন্দ্রের কথা শুনে সবাই হেসে উঠল।